ঢাকায় প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়ে যাচ্ছে। সংসারও কিন্তু একটা অর্গানাইজেশন। আপনি যখন একজন এমপ্লয়িকে হায়ার করছেন, কি তাকে প্রথম দিনই একটা বড় প্রজেক্ট হাতে ধরে দেন, নতুন বউকে বাসায় আসার পরেই কালকে থেকেই একেবারে পড়ে উঠে পুরো সংসারের সব দায়িত্ব নিয়ে নেবে, আমি এখন রিটায়ারমেন্টে যাচ্ছি। একটা অভ্যাস তৈরি হতে কমপক্ষে 21 দিন বা 30 দিন লাগে। আমরা যেমন একটা গাছকে পানি দেই, একটা সম্পর্কের সেই পানি নামক জিনিসটা কি? যে ওয়াইফকে বেশি প্রশংসা দিলে মাথায় উঠে বসে, হাজবেন্ডকে সবসময় নিজের কাছে রাখতে পছন্দ করে, আটকে রাখতে পছন্দ করে। এরকমও হইতে পারে যে আমি কিচেনে গিয়ে যদি গল্পও করি, তার কাছেও সেটা কিন্তু যে না আমরা পাকাপাকি করছি। ইউজুয়ালি আমার মনে করি এগুলো সব বলার দরকার নাই। হ্যাঁ, যারা দেখে বুঝে ফেলবে সব। বাচ্চা হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে শারীরিক সম্পর্কটা একেবারে অনেক ক্ষেত্রে কমে যায়, বন্ধ হয়ে যায়। মানে 3 বছরে আপনি একদিনও সময় পেলেন না, চিন্তাই করেন যে এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। অনেক এরকম কেস দেখা গেছে ডিভোর্স হয়ে যাবে, সিলি একটা জায়গা নিয়ে তখন মানে আইডেন্টিফাই করা হলো, আচ্ছা এই জন্যই এত সমস্যা হচ্ছিল আমাদের মধ্যে। তো ওই জায়গাটুকুতে মানে সব বিষয় আমি হুট করে আমার মায়ের সাথে না শেয়ার করে একজন ট্রাস্টওয়ার্দি কোনো একজন ব্যক্তির সাথে শেয়ার করা, যে কি নন জাজমেন্টাল এবং আমার কথাগুলো সেফ রাখবে। আসসালামু আলাইকুম, মাইন্ড সেবা পডকাস্টে আপনাকে স্বাগতম। এবং আমরা সবসময় চেষ্টা করি মাইন্ড সেবা পডকাস্টের মাধ্যমে আমাদের মানসিক স্বাস্থ্যের যত প্রশ্ন আছে এবং এই সমস্যাগুলো কেন হচ্ছে, এই সমস্যাগুলো থেকে উত্তরণের প্রচেষ্টা কিভাবে হতে পারে, উত্তরণ কিভাবে করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে সবসময় আমরা চেষ্টা করি সবাইকে জানানোর। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা নতুন পডকাস্টে নিয়ে আসছি। এবং এইরকম টাইপের আরও যদি অ্যাওয়ারনেস এবং মুক্তির উপায় এবং প্রবলেমগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলো জানতে চান, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এবং যদি ইউটিউবে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে, পরবর্তীতে কোন ব্যাপারগুলো নিয়ে আপনারা জানতে চান, তাহলে আমাদের ফেসবুকে কমেন্টে জানাতে পারেন এবং ইউটিউবে কমেন্টে জানাতে পারেন। আজকের আমাদের এই পডকাস্টে আমাদের সাথে আছে মাইন্ড সেবার সিনিয়র সাইকোলজিস্ট হাসানুজ্জামান আল বান্না। আমরা তার সাথে বিস্তারিত আলোচনা করব কাপল কাউন্সিলের ইস্যুসগুলো কেন হয়, কিভাবে হয় এবং এই প্রবলেমগুলো থেকে উঠে আসার জন্য স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কি হতে পারে, বিস্তারিত আমরা জানবো। সমস্ত ভিডিওটা এবং সমস্ত ব্যাপারগুলো জানতে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যে মাইন্ড সেবার পক্ষ থেকে আমাদের যে পডকাস্টগুলো হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করছি যে সমাজে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আমরা চেষ্টা করছি এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জায়গা থেকে আমরা কিভাবে উঠে আসতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করি। এবং আমরা সমাজের সবাই যেন এই ব্যাপারগুলো বুঝতে পারে, আরও বেশি অ্যাওয়ার হইতে পারে, আরও প্রবলেমগুলো যেন আরও খুব ফাস্ট সলিউশন হয়, এই ব্যাপারে আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি কাপল কাউন্সিলিং এর ব্যাপারগুলো হয়, যে দাম্পত্য কলহের যে ব্যাপারগুলো হয় আমাদের সংসারে, হাজব্যান্ড ওয়াইফের যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই বান্না ভাই আপনাকে স্বাগতম যে আমাদের এই পডকাস্টে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমরা আজকের দিনে টোটাল সময়ে আমরা চেষ্টা করব আমাদের এই দাম্পত্য যে ইস্যুসগুলো হয় সেগুলো নিয়ে কথা বলতে। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে আমাদের পডকাস্টে এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং আজকের যে টপিকটা আছে, দাম্পত্য কলহের যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, এইটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। এবং এটা বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো অনেক বেড়ে গিয়েছে, যার কারণে এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে, একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। অবশ্যই। এবং অনেক জরিপ কিন্তু আসছে, হ্যাঁ, অনেক জরিপ আসছে যেখানে ঢাকাতে অনেক ঢাকাতেও ডিভোর্সের উপর আপনার সাথে একটু আগে কথা হলো। হ্যাঁ, জরিপটা যেন কি ছিল? হ্যাঁ। একটা জরিপ এরকম প্রথম আলোর গত বছরের একটা প্রতিবেদন এরকম আছে যে ঢাকায় প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং একটা রেশিও এরকম এসেছে 2025 সালে একটা গবেষণা থেকে, যে 7.4% হচ্ছে ডিভোর্স এটা হচ্ছে অনেক বাংলাদেশে। এবং অনেক এটাকে যদি আমি একটু সংখ্যা দিয়ে চিন্তা করতে চাই, তার মানে হচ্ছে প্রতি 100 জনের মধ্যে 100টা বিয়ে হলে 7.4টা বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা বেশ অ্যালার্মিং, বেশ অ্যালার্মিং। তো আজকে আমরা আসলে এগুলো জানবো যে এই যে ডিভোর্স গুলো হচ্ছে, একটা ছোটখাটো ইস্যুস গুলো থেকে কিন্তু আস্তে আস্তে ডিভোর্সের দিকে চলে যায়। একটা পরিবার সেখানে বেশ কিছু রোল প্লে করে। আমরা আসলে জানবো এই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের করণীয় যে ব্যাপারগুলো থাকছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই যে দাম্পত্য কলহ কিংবা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, এই দাম্পত্য কলহের মেইন কারণগুলো কি মনে হয় আপনার? দাম্পত্য কলহের অনেকগুলা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এরকম যে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। যে ওয়াইফ মনেই করে নিচ্ছে বা হাসব্যান্ড মনেই করে নিচ্ছে যে আমার মুখ দেখে আসলে সবকিছু বুঝে ফেলবে। যেমন ওয়াইফ মনে করে যে হ্যাঁ, রাগের কথা বা ভালোবাসার কথা কেন এত বলতে হয়? চেহারাতেই তো আসলে বোঝা যায় যে আমাকে ভালোবাসে কিনা। বা এটা আমি কেন হয়তো বুঝে রেগে নিল আছি না? এই কিনা। এটা ব্যাপারগুলো তো বোঝার ব্যাপার। এইটা তো বুঝতে বুঝতে পারতো। পারতে হবে। হ্যাঁ। মানে ওয়াইফের থেকেও মানে এক ধরনের কমপ্লেইন থাকে যে তুমি মানে বুঝে নিবা। তুমি কি বোঝো না? তুমি কি আমাকে বোঝো না? তুমি আমার কথা বুঝে নিবা।
দিবা, বারবার বলতে হবে কেন? আবার অনেক সময় হাজবেন্ড দেখা যাচ্ছে যে অফিস থেকে আসছে, ওয়াইফের কোনো একটা কিছু দিতে দেরি হচ্ছে, হাজবেন্ড খুব রিয়েক্ট করে বসছে যে তুমি বোঝো না, তুমি বুঝে নেবে, আমি অফিস থেকে এসেছি, তোমার তো এটা বোঝে নেওয়ার কথা। তো এই যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, যে চেহারা দেখে সবকিছু আসলে বুঝে ফেলবে, এইটা একটা ইস্যু। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অনেক সময় বাংলাদেশে এখন এটা অনেক বেশি হচ্ছে, পরকীয়া। যে হাজবেন্ড কারোর সাথে জড়িয়ে পড়ছে, ওয়াইফ কারোর সাথে জড়িয়ে পড়ছে, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে দাম্পত্য কলহ, এবং এটা শেষ হচ্ছে ডিভোর্স। আরো বেশ কিছু বিষয় আছে, তৃতীয় তৃতীয় পক্ষের পক্ষের একটা ইনভলভমেন্ট থাকেই। শ্বশুর শাশুড়ি, এখন দুই পক্ষেরই, ছেলেদের শ্বশুর শাশুড়ি হতে পারে, মেয়েদের শ্বশুর শাশুড়ি হতে পারে, এই দুই পক্ষের একটা সম্পর্কের মধ্যে যখন আসে তখন অনেক ট্রাবল হয়, অনেক সময় পজিটিভ কিংবা নেগেটিভ সাইড থেকে। ডেফিনেটলি অনেক সময় এরকমটা হয় যে অল্প বয়সী দম্পতির ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্যামিলি মেম্বাররা অনেক বড় রোল প্লে করে ফেলে, এবং একটা পর্যায়ে গিয়ে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। অল্প বয়সী দম্পতি কেন বললাম, কারণ একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমরা ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এইভাবে পড়াশোনা করে আসার পরে একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াই, ভাই কেউ বিয়ে করে আসে নাই। আমার লাইফে এর আগে 4টা 5টা সবকিছু বিয়ে নতুন। করে আমি নতুন আরেকটা বিয়েতে আসছি, আমি এটা জানি না। বিয়েটা আমার কাছে খুবই নতুন একটা ব্যাপার। এই যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্কের আমার আগের পূর্ব অভিজ্ঞতা নাই। তো এই জায়গাগুলোতে যখন অভিজ্ঞ ব্যক্তিরা থাকেন, প্যারেন্টস থাকেন, শ্বশুরবাড়ির পক্ষগুলা থাকেন, তো তারা যখন ওদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি ইনভলভ হয়ে যান, তখন আর কি দেখা যায় যে আহ, আহ, দাম্পত্য কলহ তৈরি হচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মেয়ের মা, আমি খুব স্বাভাবিকভাবে আমার যখন কোনো একটা চাইল্ডকে আমি দেখবো সাফার করতে, তখন আমি প্যারেন্টস হিসেবে ওইটা আমার কাছে অনেক বেশি পেইনফুল হবে। কিন্তু আলটিমেটলি আপনার এবং আমার সম্পর্কটা কিন্তু খুবই ডিফারেন্ট। আমি আমার এবং আপনার মতো করে আমরা দুইজনের মধ্যে কমিউনিকেট করি। এটাকে থার্ড পার্টি যখন পারসিভ করে, যখন প্যারেন্টস পারসিভ করছে যে ও আচ্ছা আমার মেয়ের সাথে এটা হয়েছে, কিংবা তো তার আমার মানে ছেলের সে তো সাথে অনেক কষ্ট হচ্ছে। পাচ্ছে। এবং এটা যখন গ্যাসলাইট করা হয় যে হ্যাঁ তোমাকে তো এটা বলছে, ওইটা বলছে, তুমি তোমার এইভাবে কথা বলা উচিত, তোমার শাশুড়িকে তুমি এইভাবে জবাব দিবে, তোমার হাজবেন্ডের এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবে, চোখে চোখে রাখবে, সবসময় ধরে রাখবে, তখন গিয়ে দেখা যায় যে হ্যাঁ, অপরপক্ষে কিন্তু ছেলের ক্ষেত্রে এটা হচ্ছে, হ্যাঁ খুব যেহেতু ছেলের সিমিলারলি। বাড়িতে মেয়ে ছেলে দুজনই থাকে, সেখানে কিন্তু শ্বশুর শাশুড়ি মানে মেয়ের শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক ব্যাপারে ট্রিগার করে। ইভেন প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই আলাদা। হ্যাঁ, সাইকোলজি একটা কথা বলে যে এভরি ইন্ডিভিজুয়াল আর ডিফারেন্ট, এবং প্রত্যেকটা আপব্রিঙ্গিংটা ডিফারেন্ট। সো আপনি যখন চিন্তা করবেন যে আপনার পার্সপেক্টিভ দিয়ে, হ্যাঁ আমি আমার সময় এইটা করছি, আমার ছেলের বউ কেন এগুলো করতে পারবে না, বা আমি তো আমার হাজবেন্ডকে আজ পর্যন্ত হচ্ছে যে মানে জোরে গলায় মানে কথা বলা তো দূরের কথা, আমি আমি সবসময় হাজবেন্ডের, তাকে পানি আগাই দিচ্ছি, হ্যাঁ, তোমার হাজবেন্ড এখন এবং পানি নিয়ে আমি আসছে। আমার হাজবেন্ডের চোখের দিকে তাকাই পর্যন্ত কোনোদিন কথা বলিনি, আমার ছেলের বউ তাকে এতগুলো কথা বলে ফেলছে। সো ব্যাপারটা আসলে ওই জায়গাটাতেই ঘটে যে আমার ছেলের বউ এবং ছেলের সম্পর্কটাই ডিফারেন্ট, কিন্তু আমি যখন এটাকে ডিফারেন্ট ভাবে আমার জায়গা থেকে পারসিভ করছি, তখন এই জায়গাটাতে গিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। এবং আমি গিয়ে আমার ছেলেকে বলছি যে হ্যাঁ তোকে এইভাবে বলে, তোকে ওইভাবে বলে, তখন ছেলে ডিফারেন্টলি রিয়েক্ট করে আরেকটা বসে। সমস্যা হয় ভাই, সেটা হলো যে আমরা যখন দেখি যে নতুন দম্পতি যারা, হ্যাঁ, তাদের প্রতি ওভার এক্সপেকটেশন থাকে, এবং আরেকটা সমস্যা হয় যে তাদেরকে আমরা সময় দিই না, যে কোনো একটা সিদ্ধান্তে চলে যাচ্ছি। নতুন বউ একটা নতুন পরিবেশ থেকে সে একটা পরিবেশে আসছে, আবার ছেলেটাও কিন্তু একটা নতুন লাইফে এন্টার করছে, তখনও কিন্তু অনেক এক্সপেকটেশন তাদের, এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, এটা কেন করলো না, ওই জিনিসটা কেন বুঝলো না। আমাদের মনে হয় যে আমাদের পারিবারিক দিক থেকে প্রত্যেকটা বাবা মাকে, প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে একটু দম্পতিকে সময় দেওয়া, তাদের মধ্যে সেটেলমেন্ট, পরিবারের সাথে একটা মেশা, কারণ তারা দুজনেই ফ্রেশার্স এই জবে। সো এটা হ্যাঁ, একটা জব, আমি এই জবের কথাই বলছিলাম এটা একটা job। সোহান ভাই। সেটা হচ্ছে যে মানে সংসারও কিন্তু একটা অর্গানাইজেশন, আপনাকে এটা খুব সুন্দরভাবে রান এগুলো করতে অনেক হয়, বড় একটা নার্চার অর্গানাইজেশন। করে। হ্যাঁ, সব বড় মানে একটা organization। কাইন্ড অফ বিগেস্ট অর্গানাইজেশন অল ওভার দ্য, হুম, প্রত্যেকটা জায়গাতেই অর্গানাইজেশন আছে। সো ওই জায়গা থেকে আপনি যখন একজন এমপ্লয়িকে হায়ার করছেন, যখন একজন এমপ্লয়ি আপনার কাছে ফ্রেশার, আপনি কি তাকে প্রথম দিনই একটা বড় প্রজেক্ট হাতে ধরে দেন? ডেফিনেটলি না। না, আপনি তাকে গ্রুমিং করেন, 1 বছর সময় দেন, কিন্তু অনেক সময় বা এরকম হয় যে ২-৩ দিন কিন্তু তাকে কোনো কাজই দেওয়া কাজই হচ্ছে না। দেওয়া হচ্ছে ওকে না, বলা ওকে হচ্ছে তুমি খালি দেখুক। দেখো, হ্যাঁ, পরিবেশটা দেখো, বুঝো কি হুম। হচ্ছে। হ্যাঁ, তো সো ওরকমটাই তো। ওই জায়গাটাতেই আপনার যখন একটা ওটাকেও যখন আমি অর্গানাইজেশন বলছি, একটা ফ্যামিলিকে বা একটা সংসারকে, তখন একজন নতুন মানুষ যখন সংসারে আসছে, আপনি তাকেও সময় দেন। সে আগে পুরো ফ্যামিলিটাকে বুঝুক, বুঝো। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে বুঝুক, দেখুক, এবং তাকে
আপনি প্রোটেক্ট করেন, আপনি অ্যাজ এ শাশুড়ি বা অ্যাজ এ শ্বশুর আপনি তাকে প্রোটেক্ট করেন। যখন আপনি হুম, এই প্রোটেকশনটা তাকে দিবেন তখন সেও ফিল করবে যে ও আচ্ছা সেফ ফিল ঠিক করবে। আছে, সেফ ফিল করবে হুম, এবং সে ফিল করবে যে ঠিক আছে আ হি অর শি মানে হাসব্যান্ড কি বলে? আ আমার শ্বশুর এবং শাশুড়ি ইস অ্যাক্টিং লাইক মাই ফাদার অ্যান্ড মাদার। মাদার। সো ওই জায়গাটুকু যখন আপনি ওই সেফ এনভায়রনমেন্টটা দিবেন, হুম, তখন সে আপনার প্রতি এক ধরনের অ্যাটাচমেন্ট ফিল করে এবং ফার্দার এবং এই জিনিসটাকে ওন করতে চাইবে। ওন করতে চাইবে। সো সংসারটাকে ওন করার আগে আপনি যখন এক ধরনের এক্সপেকটেশন এবং রাখছেন, দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, তখন সে খুব শুরুতেই মানে দ্বিধান্বিত হয়ে যাবে যে হুম, আসলে আমি এখন কি করব তাহলে? হুম, হুম? আমি তো আমার মায়ের ফ্যামিলিতে এইভাবে আমি কোনোদিন ৮ঃ০০ বা ৯ঃ০০ র আগে ঘুম থেকেই উঠি নাই। উঠে আমার এখানে সকালবেলা একেবারে ঘুম ফজরের থেকে নামাজ উঠতে পড়েই হচ্ছে। আমার রান্নাঘরে চলে টোটাল যাওয়া লাগছে। শিডিউল ব্রেক হয়ে হ্যাঁ, যাচ্ছে। সো সাইকোলজিক্যালি আপনি যদি চিন্তা করেন একজন মানুষের একটা অভ্যাস তৈরি হতে কমপক্ষে ২১ দিন বা ৩০ দিন লাগে। তো সেই ক্ষেত্রে আপনি একজন মানে নতুন বউকে বাসায় আসার পরেই আমি চিন্তা করছি ও ঠিক আছে ও কালকে থেকেই একেবারে সকাল হুম। ভোরে উঠে পুরো সংসারের সব দায়িত্ব নিয়ে নেবে। আমি এখন রিটায়ারমেন্টে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি নতুন দম্পতির জন্য যে ব্যাপারটা, আমি প্রত্যেকটা শ্বশুর-শাশুড়িকে আমরা এই বার্তাটাই দিতে চাই যে, হুম, আপনার নতুন যে ছেলের বউ আসছে তাকে একটু সময় দেওয়া, একটু তাকে একটু কমফোর্ট দেন। গ্রুমিং করা, হ্যাঁ। একটু কমফোর্ট জোনে নেওয়া, একটু সবকিছু দেখার সুযোগ দেওয়া। কারণ ১ম এ আগে বোঝার পরে অ্যাকশনটা নিলে সবসময় বেটার হয়। আ আমি ছোট্ট একটু এড করতে চাচ্ছি ভাই। হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে প্লিজ। অর্গানাইজেশন চেঞ্জ করলেও দেখবেন যে নতুন একটা অর্গানাইজেশনে আমি গেছি। ওইখানেও কিন্তু আ আগের অর্গানাইজেশনে আপনি অনেক এক্সপেরিয়েন্সড, অনেক কাজ করছেন। কিন্তু হুম, তারপরেও আপনার এইখানে আসার পরেও আপনাকে শুরুতে কাজ বুঝিয়ে দেওয়া হয় হুম, হুম, যে আপনি এটা করবেন। আপনার কাজগুলো এভাবে করতে হয়। হুম, আপনি লেটস ডু ইট টুগেদার। হুম, হুম, সো শাশুড়িও ঠিক কিন্তু এইভাবেই চাইলে করতে পারেন তাদের শুরুটা। জি, জি। যে সে না বউ, তার বউমা, ছেলের বউ হুম, একটা ফ্যামিলি থেকে উঠে এসেছে। হুম, সে ওই এনভায়রনমেন্ট এ ছিল। এই এনভায়রনমেন্ট টা তার জন্য খুবই নতুন। সো আমি তাকে একটু হেল্প করি যে আমার ফ্যামিলির কালচারটা এরকম। সো আমরা ২ জন মিলে একসাথে করব। একসাথে করব। তো আপনি ঠিকই কাজটা করিয়ে নিচ্ছেন, সে ঠিকই করছে। হুম, কিন্তু আপনি যখন তাকে এই কথাটা বলছেন, "লেটস ডু ইট টুগেদার" হুম, তখন ওই মানুষটা কিন্তু সেফ ফিল করে, সেফ ফিল করছে। রিল্যাক্স ফিল করে যে, "ও না আমার পাশে একজন মানুষ আছে। হুম, আমি চাইলেই তার থেকে হেল্প নিতে পারি, সাপোর্ট নিতে পারি।" সো সো এই সাপোর্টিভ বিহেভিয়ারটা বা এই সাপোর্টিং ক্যারেক্টারটা যদি প্লে করা যায়, এজ এ শাশুড়ি হিসেবে, হুম, আমার মনে হয় যে অনেক ধরনের সমস্যা কমে যায় এখানে। কমে যায়। ১ম এই যে ব্যাপারটা একটু জানতে চাই সেটা হলো যে, এই যে নতুন দম্পতি কিংবা যারা বিবাহ জীবনে আছেন, তাদের মধ্যে ছোট, ছোট মনোমালিন্য, ছোট, ছোট ভুল বোঝাবুঝি কিন্তু একসময় বড় বড় একটা একটা প্রবলেমের দিকে হুম। চলে যায়। তো এই ব্যাপারগুলোকে এড়ানো যায় কিভাবে? এই ছোট, ছোট ভুল বোঝাবুঝির জায়গা থেকে বড় না হওয়ার জন্য আমাদের স্টেপ গুলো কি হইতে পারে? একজন হাসব্যান্ড কিংবা একজন ওয়াইফ কিভাবে আসলে স্টেপ গুলো নিতে পারে? যেন এটা আচ্ছা। বড় না হয়? হুম, হুম। ওকে। আম একটু খেয়াল করবেন যে একটা বড় একটা সমস্যা তৈরি হয়। প্রত্যেকটা সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে তার পেছনের রিজনটাই হচ্ছে আমার থট প্রসেস, আমার পারসেপশন বা আমার থিংকিং। হুম, সো আমি একটা ঘটনাকে যেভাবে পারসিভ করছি, থিংক করছি সেটা অ্যাকচুয়ালি আমার ইমোশনকে রেগুলেট করে, আমার বিহেভিয়ারকে রেগুলেট করে এবং আমার বাকি বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। তো এই জায়গাটুকুতে আপনি ছোট, ছোট যে বিষয়গুলো তৈরি হচ্ছে সো কমিউনিকেশন ব্যাপারটা যদি কমিউনিকেশন স্কিলটা যদি প্রপারলি আমি আমার লাইফে ইউটিলাইজ করতে পারি, কমিউনিকেশন স্কিল সবাই ধারণা করে যে এটা সম্ভবত মানে খুব বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনাল লাইফেই অনেক বেশি হুম, ইউজ করা হয় বা ওইখানেই আসলে ইউজ করতে হয়। অন্য জায়গায় ইউজ করার দরকার নেই। বিষয়টা আসলে সেরকম না। কমিউনিকেশন স্কিল আপনি লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারেন। হুম? এবং আপনার হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ এর ক্ষেত্রেও কিন্তু এটা অনেক এটা বেশি ইম্পোর্টেন্ট। হুম, হুম, সো আপনার ওই যে আপনি বলছিলেন যে ছোট, ছোট মনোমালিন্য, ছোট, ছোট বিষয়গুলা এইগুলো যখন আমি আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমার হাসব্যান্ড খুব রিঅ্যাক্ট করে বসছে। ধুর তুমি সারাদিন এই একই কথা বারবার বলো কেন? এটা তো খুবই সিলি একটা ব্যাপার। কি হইছে? হুম, হুম, হুম? আরে আম্মু এটা বলছে তো কি হইছে? তোমার এত মানে রিঅ্যাক্ট করার তো কিছু নাই। আমি যেভাবে রিঅ্যাকশনটা দিচ্ছি, আমি এইভাবে রিঅ্যাক্ট না করলেও পারতাম। হুম, আমি জাস্ট হ্যাঁ, ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। এই যে কমিউনিকেশন স্কিলটা হুম, অ্যাসার্টিভ ওয়েতে তার কথাগুলো লিসেন করা, পজিটিভ ওয়েতে তাকে পজিটিভ ওয়েতে শোনা। লিসেন করা। আপনাকে কিচ্ছু করতে হবে না। ইউজুয়ালি দেখা যায় যে আমার হাসব্যান্ডরা একটা জিনিস ফিল করে মানে একটা রেসপন্সিবল রোল সবসময় প্লে করতে মানে একটা হ্যাবিচুয়াল জায়গায় তৈরি হয়েছে। আমার মনে হয় সব জায়গাতে আমাকে খুব রেসপন্সিবল রোল প্লে করতে হবে। যে আমার ওয়াইফ আমার কাছে এসে এটা বলছে যে, "হ্যাঁ, তোমার মা তো আমাকে এটা বলছে, আজকে এটা ঘটছে।" আবার এট দ্য সেম টাইম আর মা হচ্ছে যে তাকে ছেলে বাসায় ঢোকা মাত্রই শুরু করে দিচ্ছে যে, "হ্যাঁ, তোর বউ আজকে এটা করছে।" হুম, তো ব্যাপারটা হচ্ছে কি মেয়েরা সবসময় সলিউশন চায় ব্যাপারটা এরকম না।
তার জাস্ট আবেগটা বলতে ইমোশনটা চায়। এক্সপ্রেস করতে চাচ্ছে। সে চাচ্ছে যে আপনি জাস্ট শুনুন তার কথাটা। কিন্তু আমরা হাসব্যান্ড যারা আছি তারা ফিল করি যে ও আচ্ছা I সে have মনে হয় to নালিশ করছে। হ্যাঁ, সে নালিশ করছে এবং I have to play a big role. I have to take the responsibility. আমাকে এটা এই মুহূর্তেই সলভ করতে হবে। সে আসলে সলিউশন চাচ্ছে না। হয়তো সলিউশন চাচ্ছে, সে জাস্ট চাচ্ছে জাস্ট একটু শুনুন। একটু সো মানে ওই তার জায়গাটুকুই যে আপনি তার তার মনটাকে একটু হালকা করতে মনটাকে চায়। হালকা করতে চায়। কারণ এখন তো ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা মেয়ে কিন্তু একটা সংসার জীবনে যায়, তখন কিন্তু তার সবচেয়ে কাছের মানুষ তার হাসব্যান্ড, হাসব্যান্ড সবচেয়ে ভরসার জায়গা গার্জিয়ান, সবকিছুই থাকে। তো সে আসলে সব গোপন কথাবার্তা, নিজের ইমোশন গুলো কিন্তু একটা হাসব্যান্ডের কাছে বলতে চায়। তো এই ব্যাপারটাও কিন্তু একটু চিন্তা করার ব্যাপার আছে। হ্যাঁ, ডেফিনিটলি হুম, যে হাজবেন্ডকে ওয়াইফ মনে করে যে দিস ইজ মাই সেফ শেল্টার। হুম, সো আমার সবকিছু সারাদিনের সবকিছু আমি আমার হাজবেন্ডকে বলছি। তবে এখানে ওয়াইফও একটু খেয়াল রাখতে পারেন যে ডেফিনেটলি আপনি বলার সময় একটু খেয়াল রাখবেন যে আসলে এনভায়রনমেন্টটা কি, সিচুয়েশনটা কি। হুম। হাজবেন্ড অফিস থেকে আসছে, আপনি সারাদিনের একেবারে নালিশের ঝুড়ি হাজবেন্ডের সাথে একদম খুলে বসে গেলেন, তখন হাজবেন্ড খুব স্বাভাবিকভাবেই কিন্তু রিয়াক্ট এই করে বলতে সারাদিনের পারে ক্লান্ততা ক্লান্ত। থেকে। এমনিতেই ইউজুয়ালি যখন আমরা স্ট্রেসড থাকি, তখন আমাদের এক ধরনের ক্লান্তি কাজ করে। ওই মুহূর্তে আপনি যখন এক্সট্রা আরেকটা বিষয় হাসব্যান্ডকে দিচ্ছেন, তখন খুব স্বাভাবিকভাবেই সে খিটখিটে মেজাজের হয়ে থাকে এবং রিঅ্যাক্ট করে বসতে পারে। তাহলে আমরা যেটা ফাইন্ডিংস পাইলাম সেটা হলো যে হাসব্যান্ড ওয়াইফের ছোটখাটো ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা কথা করতে হবে। বলতে হবে। ছোটখাটো ভুলগুলো নিয়ে কথা বলতে হবে। এই আমার মনে হয় ব্যাপারটা এখানে এটলিস্ট জমিয়ে না রেখে হুম, ইমোশন গুলো শেয়ার করা যে হুম, হ্যাঁ আমি আসলে এমনটা ফিল করছি, এবং আপনি এমনভাবে শেয়ার করবেন যেন এটা নালিশের মতো না শোনায়। হুম, আপনার অনুভূতিগুলো শেয়ার করবেন এবং অ্যাট দ্য সেম টাইম হাজবেন্ডও চিন্তা করবেন যে আসলে আপনার ওয়াইফ এই মুহূর্তে সলিউশন হয়তো চাচ্ছে না, হুম। সে চাচ্ছে আপনি জাস্ট একটু শুনুন। মানে শোনা অনেক বড় একটা ফ্যাক্ট সম্পর্কের মধ্যে। একজন লিসেনিং ইজ এ আরেকজনকে বিগ থিং। একজন আরেকজনকে শোনাটা সবচেয়ে বেশি দরকারি। আ এই যে সমস্যাগুলো শুরু হলো, যে ছোটখাটো সমস্যা থেকে বড় হয়ে যাচ্ছে। আসলে এই ক্ষেত্রে আমাদের যে ৩য় পক্ষগুলো আছে, যে আমার শ্বশুর-শাশুড়ি, মানে বাসায় মেয়েরা তো আমাদের সমাজে যেটা হয় যে ছেলের বাসায় মেয়েরা থাকে। সেই জায়গায় যে শ্বশুর-শাশুড়ির রোলগুলো থাকে, সেই জায়গায় একটা বড় রকমের প্রবলেম তৈরি হয়। তো এই যে শাশুড়ির সাথে যে ওয়াইফের যে ইস্যুস গুলো হয়, এগুলোকে একটা ছেলে মানুষের কিভাবে ডিল করা উচিত? দ্যাটস এ বিগ থিং। দ্যাটস রিয়েলি বিগ থিং। কেন বলছি? কারণ যখনই একজন ছেলের কাছে তার মায়ের জায়গাটাও খুব প্রমিনেন্ট, তার ওয়াইফের জায়গাটাও খুব প্রমিনেন্ট। তা ছেলেরা যেই জায়গাগুলোতে গিয়ে ভুল করে ফেলে সেটা হচ্ছে যে রেসপন্সিবল ফিল করা অনেক বেশি রেসপন্সিবিলিটি ফিল করতে গিয়ে ২ টা জায়গাকে মানে ঠিক করতে চায় বারবার। হুম, হুম, তো এই জায়গাটুকুতে তখন কোনো একটা সম্পর্ক গিয়ে আসলে অসুবিধাটা হয়। কখনো দেখা যায় মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আবার কখনো দেখা যায় যে ওয়াইফের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। ইউজুয়ালি হাসব্যান্ডের একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট লিসেন করা। হুম, খুব empathetically লিসেন করা। সলিউশন দরকার নেই। হুম, হুম, মা বাসায় ঢোকা মাত্রই ছেলেকে তার ওয়াইফের নামে নালিশ করা শুরু করলো যে, "তোর বউ এটা করছে, তোর বউ ওইটা করছে। বৌমা তো আমাকে আজকে এত বড় কথা বলে দিয়েছে।" হয়তো কথাটা বৌমা খুব নরমাল সেন্স এ বলছে। হুম, কিন্তু আমার আম শাশুড়ি, বউয়ের শাশুড়ি সেটাকে ডিফারেন্ট ভাবে নিয়েছে। হুম, এখন যখন থার্ড পার্টির কাছ থেকে আমি একটা এক্সপ্রেশন শুনছি, তখন খুব স্বাভাবিকভাবেই আমি এটাকে জাজ করে ফেলছি। হুম, এবং জাজ করার পর আমার মনে হচ্ছে হ্যাঁ, আমার বউ তাহলে অনেক বড় অপরাধ করে ফেলছে। আচ্ছা। অথচ দেখা যাবে যে বউ হয়তো খুব ওই সেন্স এ বলেই নাই। হুম, হুম, আবার সেম ঠিক সিমিলারলি উম 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 বউ হাসব্যান্ডের কাছে নালিশ করছে। কিন্তু আ শাশুড়ি হয়তো এভাবে কথাটা বলেই নাই। হুম, হুম, প্রত্যেকটা মানুষের পারসেপশন কিন্তু ভ্যারি করে। হ্যাঁ? ভ্যারি আমি করে, বলছি রাইট। না যে এটা আপনার পারসেপশন রং। হুম, আপনি আপনার মতো করে পারসিভ করেছেন। বাট হাসব্যান্ড এখানে যেটা করতে পারেন জাস্ট লিসেন করা। কোন সলিউশন এ না যাওয়া এবং রিঅ্যাক্ট না করা। এবং যে মানুষের কাছ থেকে শুনছি আমি বিষয়টা, ওই মানুষটার ইমোশনটাকে ভ্যালিডেট করা। রাইট। কথাগুলোকে ভ্যালিডেট করার দরকার নেই। যুক্তিগুলোকে ভ্যালিডেট করার দরকার নেই। জাস্ট আপনি ইমোশনটাকে ভ্যালিডেট করা। আপনি চাইলে বলতে পারেন যে, মা আমি বুঝতে পেরেছি তোমার অনেক খারাপ লেগেছে। তুমি এটা ভেবেছো এইজন্য তোমার অনেক কষ্ট হয়েছে।" হুম। এই ব্যাপারটা ইউজুয়ালি যেটা করে ফেলে, "হ্যাঁ, মা কি বলছে? এত বড় কথা বলছে? আচ্ছা ঠিক আছে মা আমি দেখছি, ব্যবস্থা হুম, নিচ্ছি, হুম, দরকার নেই।" আপনি মাকে বলেন যে, "হ্যাঁ, মা আমি বুঝতে পেরেছি" বা আপনার ওয়াইফকে বলেন, "আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। হুম, আ ঠিক আছে।" ঠিক আছে। এতটুকুই। আরেকটা জিনিস হয় সেটা হলো যে আ যখন একটা মেয়ে নতুন একটা সংসারে পদার্পণ করলো, এই যে শ্বশুর-শাশুড়ি একটা নতুন পরিবেশ, তাদেরকে মা বলে ডাকা, বাবা বলে ডাকা, এটা কিন্তু হুট করে গিয়ে একটা নতুন পরিবেশের মধ্যে পড়ল। একজন মেয়ে ১ম এ বিবাহর পরে তার
কি ভাবে আসলে মেইনটেইন করা উচিত? তার কোন জিনিসগুলো নিয়ে একটু কাজ করা উচিত? মাথাটা একটু ভিন্নভাবে থট প্রসেসটাকে কিভাবে করা উচিত? আমার মনে হয় এই ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করতে পারে হচ্ছে মেয়ের ফ্যামিলি, মেয়ের বাবা এবং মা। আমি খুব রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম এরকম। বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় কিছু মেসেজ দিচ্ছেন হুম, যে, "মা তুমি যেখানে যাচ্ছ সবসময় তর্কে জিতে যাওয়ার চেষ্টা করবে না। সবসময় যুদ্ধে জিতে যাওয়ার চেষ্টা করবে না। কিছু সময় ছেড়ে দাও। হুম, তুমি বড় হবে একসময়। তুমি নিজেকে আ দেখতে পাবে তুমি অনেক ভালো আছো। হুম, হুম, তোমার নিজেকে অনেক পাওয়ারফুল প্রমাণ করার দরকার নেই। তুমি ছেড়ে দাও। অনেক ভালো ফিল করবে একটা সময় গিয়ে।" তো এই যে মেসেজগুলো যখন আপনি আপনার আমার মনে হয় যে প্রত্যেকটা বিয়ে একটা রেসপন্সিবিলিটি, একটা অর্গানাইজেশন। সো আপনি যখনই একটা এটাকে যদি আমি এইভাবে চিন্তা করতে পারি যে আমি একটা অর্গানাইজেশন রান করতে যাবো, আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, হুম, তখন আমার একটা মেন্টাল প্রিপারেশন অটোমেটিক চলে আসে। হুম, সো আমরা আসলে ওটা চিন্তা করি না। আমি অনেকগুলো এক্সপেকটেশন আগের থেকেই আনরিয়ালিস্টিক কিছু এক্সপেকটেশন নিয়ে আমি শ্বশুরবাড়ি যাই। হুম, হুম, যে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি হয়তো এরকম হবে, হয়তো ঐরকম হবে। আমি শ্বশুরবাড়ি যাওয়ার পরে অ্যা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে আগে আম যখন কোন একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা হইতো, মা বলত যে, "তোর বিয়ে হোক তখন মানে হুম, হাসব্যান্ডের সাথে যাবি। এখন যাওয়ার দরকার নেই।" হুম। সো আমি আগে থেকে চিন্তা করে নিচ্ছি যে আগে হ্যাঁ, থেকে একটা এক্সপেকটেশন চলে এক্সপেকটেশন আসে। তৈরি করে নিচ্ছে যে হ্যাঁ, আমি গিয়ে এখন মানে আমার তো বিয়ে হয়ে গেছে। এখন তাহলে আমি চুটায়ে চারিদিকে ঘুরে বেড়াবো। হুম, হুম? হুম, বাট ইউ আর গোইং টু রান এ অর্গানাইজেশন। হুম, সো এইটুকু যদি আমি চিন্তা করি যে ডেফিনিটলি আমি হয়তো ঘুরবো। বাট এট দ্য সেম টাইম আমার কিছু রেসপনসিবিলিটিস ও আছে। হুম, হুম। এই মেন্টাল প্রিপারেশনটা যখন আমি নিবো, আমার মনে হয় যে আ কিছুটা সহজ হয়ে যাবে। কিছুটা সহজ। আমার জায়গা থেকেও যদি একটা রেসপন্সিবল চিন্তা বা প্রিপারেশন আমার মনের মধ্যে থাকে, তখন আ ও শ্বশুরের বাড়ি থেকে কোনো রেসপন্সিবিলিটি যদি দেওয়া হয়, তখন ওইটা অতটা খারাপ খারাপ লাগবে না। এখানে একটা ব্যাপার হচ্ছে যে মেয়ের ক্ষেত্রে মেয়ের বাবা-মা একটা বড় রোল রোল প্লে প্লে করতে পারে। করতে খুবই পারে। পজিটিভ একটা রোল প্লে করতে পারে। তার বিপরীতে এই যে মেয়েটা যে সংসারে আসলো, তার শ্বশুর-শাশুড়িকে হ্যান্ডেল করতে গেলে তার কোন ব্যাপারগুলো আরেকটু ভিন্নভাবে চিন্তা করা উচিত? প্রত্যেকটা মানুষই তো আলাদা। সো আমার মনে হয় যে আপনি যদি যত বেশি ডিপ্লোম্যাটিক হবেন, তত বেশি আপনি ভালো থাকবেন। কিছু জায়গা আছে যে কিছু জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে, ইগনোর করতে হবে। কিছু জায়গায় আপনার বাউন্ডারি সেট করতে হবে। আর কিছু জায়গায় আপনি ইমোশন বা এমপ্যাথি দেখাবেন। হুম, দেখবেন শ্বশুর-শাশুড়ির ব্যাপারে। যে শ্বশুর-শাশুড়ির ব্যাপারে যে তাদের কিছু কথা আপনি শুরু করতেই দিবেন না। আপনার ফ্যামিলি নিয়ে বা দেখা যায় যে হ্যাঁ, তোমার বাবা বা তোমার মা এই পর্যন্ত যখনই আসবে আপনি চাইলে একটু ডিপ্লোম্যাটিকলি কথা ঘুরায় ফেলতে পারেন। হুম, যদি এরকমটা হয় যে আপনার শ্বশুর-শাশুড়ি হয়তো কোনো একটা কিছু বলে ফেলতে পারে এবং এর পরে আপনি তখন অনেক বেশি তুলনামূলক খারাপ কিছু হতে পারে। তুলনামূলক কিছু হতে পারে। আপনি এখন আগে থেকে আঁচ করতে পারছেন। হুম, আপনি কথাটাকে একটু সুন্দর করে ঘুরিয়ে অন্য একটা টপিকে চলে যান। হুম, হুম? ইগনোর করা। আবার এমন হতে পারে যে আ আপনি আপনার বাউন্ডারি সেট করবেন। খুব মানে অ্যাসার্টিভ ওয়েতে আমরা অ্যাসার্টিভ কমিউনিকেশন আমরা এখন মোটামুটি সবাই জানি অ্যাসার্টিভ হুম, কমিউনিকেশন থেকে। কমিউনিকেশনের কয়েকটা স্টাইল আছে। তার মধ্যে অ্যাসার্টিভ কমিউনিকেশনটা হুম, একটা স্টাইল। অ্যাগ্রেসিভ, নেগেটিভ, হুম, পজিটিভ হ্যাঁ, সরি প্যাসিভ এই কমিউনিকেশন স্কিল গুলা আমার ক্ষেত্রে হেল্পফুল না। কিন্তু অ্যাসার্টিভ কমিউনিকেশন অনেক বেশি হেল্পফুল। সো হুম, আপনি ওই কমিউনিকেশন স্কিলটা ব্যবহার করতে পারেন। বিষয়টা কিরকম? যে আপনি আপনার ইমোশনটাও শেয়ার করবেন। এট দ্য সেম টাইম আপনি আপনার এক্সপেকটেশন কথাটাও আপনি খুব স্পষ্টভাবে বলে দিবেন। হুম, তাতে করে যেটা হবে সাপও মরবে লাঠিও ভাঙবে না। হুম, বিষয়টা কিরকম? যে মা আমি বুঝতে পারছি আপনি হয়তো এটা আমাকে বলেছেন কিন্তু আমার এটা খারাপ লেগেছে। আমি এটাতে কষ্ট পেয়েছি। হুম? আচ্ছা। সো এরপরে আরো হয়তো কমিউনিকেশন মানে ১ম এ বাড়তে পারে। একসেপ্ট করে নিলাম। ১ম এ অ্যাকসেপ্ট করে নেন। ঠিক পজিটিভ আছে ওয়েতে তারপরে আমি আমার ইমোশনটা বললাম যে এক্সাক্টলি আমার হ্যাঁ, খারাপ লেগেছে। খারাপ। তখন ওই মানুষটা মানে আপনার উপরে খুব রাগ করতেও পারবে না এবং সে ওই আচরণটা পরবর্তীতে হয়তো করতে হয়তো পারবে না। করব। মানে এই পুষে না রেখে হ্যাঁ, একটু ওপেন একসেপ্ট আপ করে হয়ে যাওয়া ওপেন হ্যাঁ, আপ হয়ে যে যাওয়া। আমি হ্যাঁ, এইভাবে চিন্তা করছি যে আপনি হয়তো এটা বলেছেন কিন্তু আমি এটাতে কষ্ট পেয়েছি। আমার এটা খারাপ আচ্ছা। লেগেছে। আ খুব রিঅ্যাক্ট করে না বলে আমি আমার ইমোশনটা কিন্তু শেয়ার করছি। আমি বলছি। কিন্তু ওই মানুষটাও তখন বুঝতে পারবে যে আচ্ছা আমার এটা আসলে এভাবে না বললেও না হইতো। বলে। কিন্তু আপনি যখন এইভাবে বলবেন যে, "মা আপনি এত বড় কথা বলে ফেললেন আমাকে।" হুম, হুম, আপনি এটা বলতে পারেন না। হুম। হ্যাঁ, আপনি ওই রিঅ্যাক্ট একই করা কথাই যাবে না। বলছেন কিন্তু যে, হ্যাঁ, "মা একই আমি এটা কষ্ট মানে পেয়েছি।" কথাটার বার্তা একই হলে হ্যাঁ, কথাটার প্যাটার্নটা ভিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে রিঅ্যাকশনটা ভিন্ন হয়ে যাচ্ছে। এটা ডেফিনিটলি। একটা ব্যাপার। সো আ একটু ডিপ্লোম্যাটিক চিন্তা করা, কিছু জায়গায় ইগনোর করা, কিছু জায়গায় সুযোগই না দেওয়া, হুম। ওই ধরনের কথা আসা। মানে অনেক সময় আমরা যখন বুঝি যে কথাটা এইরকম টাইপের একটা কথা উঠতে যাচ্ছে হ্যাঁ, কিংবা এই কথা শুরু হতে যাচ্ছে যেটাতে আমি
আনইজি ফিল করব কিংবা এখানে কথায় কথা বেড়ে খারাপ কথার দিকে যাবে, হুম, তখন আমরা ব্যাপারটাকে ভিন্ন মাত্রায় হুম। ভিন্ন দিকে ধাবিত করব যেন ওই আবার কথা নাই কিছু ওঠে। সময় যেমন এরকম হতে পারে যে আপনার কোনো একটা খুব বোল্ড কিছু একটা আপনার শাশুড়ি আপনাকে বলেছে বা আপনার হুম, ছেলের বউ আপনাকে একটা বলেছে। তো আপনি এক্ষেত্রে যেই কাজটা করতে পারেন যে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট কোনো রিঅ্যাকশন না দিয়ে হুম, আপনি স্টপ, একটা পজ নেন। হুম, হুম, ওই জায়গাটা থেকে চলে আসেন। এবার ব্রেইনকে আবার থিংক করার সুযোগ দেন। রিঅ্যানালাইজ করেন যে কি হয়েছে? হুম। এবং এরপরে আপনি তখন মানে পুরো বিষয়টাকে কিভাবে ডিল করলে বেস্ট হবে আপনি সেভাবে চিন্তা সেভাবে করেন। চিন্তা করতে পারি। তো তখন দেখবেন যে আপনার একটা বেস্ট আউটকাম আসছে। হুম, হুম, কিন্তু আমি যদি ইনস্ট্যান্টলি আমি কোনো একটা বিষয়ে রিঅ্যাক্ট করে বসি, এটা একটা ইম্পালসিভ রিঅ্যাকশন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যখনই কোনো একটা ইম্পালসিভ রিঅ্যাকশন দিচ্ছেন, হুম। সেটা আল্টিমেটলি আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানে সম্পর্কগুলা যেকোনো ফাটল ধরে যাচ্ছে। রকমের ইম্পালসিভ মানে হ্যাঁ, খুব দ্রুত কোনো কিছু বাজে রিঅ্যাকশনটাই সম্পর্কের জন্য খুব বেশি খারাপ কিছু খারাপ হচ্ছে। কিছু। এটা একটা ব্যাপার। আপনি একটা নতুন ছেলে মানে শ্বশুরের ক্ষেত্রে যদি বলি যে তার ছেলে নতুন বিয়ে হয়েছে, শাশুড়ির ছেলের নতুন বিয়ে হয়েছে। শ্বশুর-শাশুড়ির জায়গা থেকে আসলে করণীয়টা কি? এই যে নতুন কাপল, আমার ছেলে সন্তান এবং আমার সন্তানের ওয়াইফ যে নতুন যে একটা জায়গায় পদার্পণ করলো, সেক্ষেত্রে তাদের বিহেভিয়ার গুলো কি হওয়া উচিত? আমার তাদের জন্য মনে কি বার্তা হবে? আমার মনে হয় যে এই জায়গাটুকুতে মারা মনে করেন আমার ছেলেকে মনে হয় আম বিক্রি হয়ে গেছে। হুম, তো এই যে বদ্ধমূল চিন্তা, কিছু আনরিয়ালিস্টিক বিলিফস বা কিছু বিশ্বাস থাকে। আ এই ছেলের ক্ষেত্রেও থাকে। ছেলেও কিছু, কিছু বিশ্বাস ধারণ করে। আ শ্বশুর হিসেবে কিছু বিশ্বাস ধারণ করে এবং শাশুড়ি হিসেবেও কিছু বিশ্বাস আসলে থাকে। ছেলের মারা এটা মনেই করেন যে আমার ছেলে মনে হয় বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেছে। সো এই জায়গাটুকুতে এটা চিন্তা করে এবং ওই যে তখন একটা কম্পিটিটিভ মাইন্ডসেট চলে আসে চলে যে আসে। আমার ছেলের বউ মনে হয় আমার কম্পিটিটর। সো এবং অনেক ব্যাপার হচ্ছে দেখবেন যে বিয়ের পরে ছেলেদের প্রতি এক্সপেকটেশন আরো বাড়িয়ে বেড়ে দেওয়া হয় যায়। এবং হ্যাঁ। বেড়ে যায়। যে মা হয়তো ৭ দিনে ২ বার কথা বললেও হুম, হুম, সমস্যা হুম, ছিল হুম। না, সে মায়ের কাছে এখন ৭ দিনে এখন ৭ মনে বার ফোন করছে না যে দিলে হ্যাঁ, মা আমার ছেলে ভুলে গেছে। আমার ছেলের কিন্তু বউকে আগেও বেশি কিন্তু সময় এরকমই দিচ্ছি। হতো। আগে কিন্তু এক্সাক্টলি, সপ্তাহে মাত্র এক্সাক্টলি। ২ দিন কথা বলতো। সো এই জায়গাটায় একটা ইয়ে হয় যে সো অনেক বেশি এই এক্সপেকটেশন এই বেড়ে যায়। জায়গাটুকুতে যেটা করতে পারেন যে শি ইস নট ইওর কম্পিটিটর। হুম, আপনি এই মাইন্ডসেটটা শুরু থেকেই নিজের মধ্যে রাখতে যে পারেন। আপনার ছেলের বউ যে আপনার আপনার কোনোভাবেই কম্পিটিটর কম্পিটিটর না। না। ডেফিনিটলি আপনার ছেলের যেমন অনেকগুলো বন্ধু আছে, আপনি তাদেরকে যেমন বন্ধু হিসেবে হুম, পারসিভ করেন, ঠিক সিমিলারলি ছেলের বউ কিন্তু হচ্ছে যে তার একজন মানে ফ্রেন্ডের মতো। ফ্রেন্ড এবং পার্টনার। পার্টনার, তার পার্টনারের মতো। আপনি একজন ছেলের আ ওই যে বারবার অর্গানাইজেশন এর কথা চলে আসে। তার ছেলের আপনার একটা নতুন সংসার তৈরি হচ্ছে। আ আপনি না থাকলেও কিন্তু তাদের সংসারটা থাকবে। হুম, হুম, সো ওই জায়গাটুকু চিন্তা করে তাদের এটা আলাদা একটা সংসার হইছে। আপনার ছেলে যদি নতুন একটা কোম্পানিতে জয়েন করে, আপনি ডেফিনিটলি চিন্তা করবেন না যে আচ্ছা ওই কোম্পানির ওনারকে গিয়ে আমি ওর সাথে কম্পিটিশন করব। ইটস নট লাইক দ্যাট। আপনি এখানে আ একেবারে তাদেরকে আলাদা করে একটা জায়গা দিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ, হুম। তারা তাদের মতো করে সম্পর্কটা করবে। সম্পর্কটা যেন একটু তাদেরকে একটু অন্যভাবে চিন্তা করে। স্পেস দেওয়া। আ এছাড়াও কিন্তু সংসারে খুঁটিনাটি কাজের ব্যাপারে হুম, হুম। শাশুড়ির সাথে বৌমায়ের বেশ কিছু মতবিরোধ তৈরি হয়। হুম, হুম, হুম। হুম? ওই জায়গাটায় শাশুড়ির আসলে কি করা উচিত? আমার মানে এখানে আমরা সবই জানি, হ্যাঁ? আমরা প্রত্যেকটা মানুষই জানি কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে করতে হয়। কিন্তু আমরা সচেতনভাবে ওই জিনিসগুলো প্র্যাকটিস করি হুম, না। হুম, আমার অনেক শাশুড়ি হয়তো এটা জানেন বা অনেক বৌমাই হয়তো এটা জানেন যে আসলে আমার কমিউনিকেশন গুলা কেমন হওয়া উচিত। আমার শাশুড়ির সাথে আমি কিভাবে কথা বলব। হ্যাঁ, ছোটবেলা থেকে আপনাকে কিন্তু ভালো এবং খারাপের একটা ডেফিনিশন আপনাকে দিয়ে দেওয়া হয়। মুরুব্বিদের সাথে মুখে, মুখে তর্ক করলে সেটা খারাপ। তারপরে দেখা যায় যে ছোটদেরকে স্নেহ করতে হুম, হয়। হুম, হুম, সো শ্বশুর মানে শাশুড়ি বউয়ের ব্যাপারে আসলেই তখন মনে হয় যে ও আচ্ছা শি ইস মাই এনিমি, শি ইস মাই এনিমি। হুম, হুম? আ তো এই জায়গাটুকুতে ওয়াইফ অনেক সময় গুলায় ফেলে যে হ্যাঁ, উনি আমার মুরুব্বি, আমি মুখে, মুখে তর্ক করব না এবং এট দ্য সেম টাইম আ শাশুড়ি আসলে এটা চিন্তা করেন যে ও হচ্ছে একটা ছোট মানুষ, আমি তাকে স্নেহ করব। হুম, সো এই জিনিসটুকু যদি আবার আমি একটু সচেতনভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেক ঝামেলাগুলো চলে যায়। হুম। হ্যাঁ, আমার ছেলের বউ হয়তো কোনো একটা ভুল করছে। আমি ছেলের কাছে নালিশ না দিয়ে আমি কিন্তু নিজে চাইলে নিজেই হাতে ধরে নিজেই এটা শিখাই দিতে পারি। হ্যাঁ, মা তুমি মনে হয় এটা এভাবে করছো। আ আমি তো এইভাবে করতাম। তো তুমি কি এইভাবে একবার ট্রাই করে দেখবে? হ্যাঁ, যে এটা এভাবে করা একটু যায় কিনা? পজিটিভ একটু ওয়েতে বলা। পজিটিভ ওয়েতে হুম, বলা যে, "আচ্ছা ঠিক আছে চলো আমরা একসাথে হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা করি।" বা আপনি খুব যখনই আপনি বলবেন যে, "হ্যাঁ, লেটস ডু ইট টুগেদার" তখনই দেখবেন যে ওই মানুষটা আপনাকে ওন করছে। হুম, তখন মনে করবেন হ্যাঁ, উনি আসলেই আমার শাশুড়ি এবং এই ক্ষেত্রে আ ছেলের বউও কিন্তু এই জিনিসটা করতে পারে। যে, "মা আপনি আসলে কোনটা, কোনটা পছন্দ করেন? আমি তো হুম। আসলে ওইভাবে পারি না। আপনি কি আমাকে একটু শিখাই দিবেন? শিখাই তাহলে দিবেন। ভবিষ্যতে গিয়ে একটু আমি আপনাকে অনেক কিছু মানে করে
খাওয়াইতে মানে পারবো, 2 হেল্প এন্ড করতে পারবো। থেকেই খুবই পজিটিভ একটা কমিউনিকেশন করা যেতে পারে। বৌমা ওই যেমন যে আবার কমিউনিকেশনের হ্যাঁ, জায়গাটাই কিন্তু আসছে কমিউনিকেশন। যেখানে আবার অনেক সময় এরকম হয় যেমন একটা মেয়ে কিন্তু অনেক কিছুই বাবার বাড়িতে শিখে না। কারণ হুম, ওই হুম, ওই রোল তো কখনো প্লে করে হুম, নাই। হুম, অনেক সময় হতে পারে যে, "আম্মা আমি তো রুটি বানাইতে পারি না। হুম, হুম, হুম। আমাকে একটু শিখাই দেন শিখাই না? দেবেন? আমাকে একটু শিখাই দিবেন? আম্মু এক্সাক্টলি। এটা এমনে করব কিনা?" এই হ্যাঁ। যে একসাথে কাজ করার এবং আপনি যখন এইভাবে পজিটিভলি জানতে চাচ্ছেন, হ্যাঁ? আমাদের একটা মানে রেসপন্সিবল রোল বা একটা সিনিয়র রোল থেকেও কিন্তু এই জিনিসটা আমরা অ্যাজ এ হিউম্যান আমরা এটা চাই যে আচ্ছা আমাকে একটু একটু বলুক, বলুক, আমার হ্যাঁ, থেকে একটু পরামর্শ নিক। পরামর্শ নিক, কিভাবে হ্যাঁ, করতে পারবে। কিভাবে করতে হ্যাঁ, পারবো। সো এইটা খুব বোথ এন্ড ওই থেকেই হয়। জিনিসটা যখন আপনি একটা মানুষকে হুম, বলছেন তখন সেও কিন্তু খুব পজিটিভ ফিল করে। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমার কাছে জানতে চাচ্ছে। হ্যাঁ, তার মানে তখন বিষয়টা উনিও খুব মানে মোটিভেটেড ফিল করবে মোটিভেট ছেলের বউকে শিখাই দিতে। মানে অনেক সময় এইভাবে আবার শাশুড়িরা এভাবে কমিউনিকেশন করতে পারে যে, "এটা কেন শিখে আসোনি? হুম, এটা হুম, তো হুম। এত ইজি জিনিস, এটা সো পারো না?" হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে, "মা এটা এভাবে করি, এভাবে করো। এভাবে করলে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। সো রুটিটা এভাবে করলে ফুলবে।" ফুলবে। হ্যাঁ, হ্যাঁ? এই ডেফিনিটলি, ব্যাপারটা। ডেফিনিটলি। "তুমি কেন রুটি ফুলে না আচ্ছা তোমার?" এই ধরনের ব্যাপারটা এরকম। কমিউনিকেশন হয়তো শাশুড়ি আমাকে এভাবে বলেও ফেলল, হ্যাঁ? হ্যাঁ, যে উনি একটা গার্লস দেখাই ফেলল। তো আমি আসলে এটাকে কিভাবে রিসিভ করছি? হ্যাঁ, হুম? সো এটাকে অনেকভাবে রিসিভ করা যায়। আপনি যদি একটু ডিপ্লোম্যাটিক হন, আপনি ওই মুহূর্তে তার ওই রাগটাকে ফোকাস না করে, উনি একটা কিছু চাচ্ছে, আপনি সেই জায়গাটাতেও কিন্তু ফোকাস করতে পারেন এবং কিভাবে করতে পারেন? যে ঠিক আছে মা আমি বুঝতে পারছি আপনার ভুলটা মনে হয় পছন্দ হচ্ছে না। আপনি আমাকে একটু দেখাই দিবেন? হুম। বা আপনি একটু করেন আমি তাহলে হ্যাঁ, হ্যাঁ। দেখি। আম্মা একটু বলেন তো একটু কিভাবে বলেন তো ফোলা কিভাবে যায়? করব? আমি তো আসলে কিছুই করি কিছুই নাই। পারি না, আমি কিছুই একটু, পারি একটু না। দেখাই আপনি দেন যখন তো কিভাবে? উনাকে এই চান্সটা দিয়ে দেন আবার অনেক সময় কিন্তু খুব পজিটিভলি তাকে মোটিভেটও করা যায়। হুম, হুম, শাশুড়িকে হুম। কিভাবে মোটিভেট যে, "আম্মা আপনার ওটা কিন্তু খুব ভালো ভালো ফুলে। হইছে, হ্যাঁ। কেমনে পারেন এত সুন্দর জিনিস? একটু আমাকে একটু শেখান উনি না?" তখন উনি পরবর্তীতে কিন্তু গিয়ে করবে। ডেফিনিটলি করবে। করবে। এই যে তখন বাক বিতণ্ডায় না গিয়ে খুবই পজিটিভলি যদি আমরা এটাকে একসেপ্ট করে চলতে পারি তাহলে মানে হয়তো একটা কালচার মানে আমাদের মধ্যে এই সাবকন্টিনেন্ট একটা কালচার আছে। শ্বশুরবাড়ি, ছেলের বউ এই যে মানে কালচার গুলা এবং এই যে বিলিফ গুলা যে মানে ছেলের বউকে একদম বাসায় আসার হুম, পরেই খুব মানে রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যে রাখতে হবে। হাতের মুঠোয় রাখতে হবে। হুম। ছেলেকে বউয়ের একদম আঁচলের তলায় দিয়ে দেওয়া যাবে না। মানে আবার ব্যাপারটা ছেলেরাও এরকমটা মনে করে যে বউকে বেশি আমি মাথায় হ্যাঁ, উঠানো বউকে যাবে না। বেশি মাথায় ওঠানো যাবে না। মেয়েদের ক্ষেত্রে একটা বিলিফ এরকম কাজ করে যে সবসময় তোর হাসব্যান্ডকে চোখে, চোখে চোখে, রাখবি। চোখে ও রাখতে যেন হবে। অন্য কিছু না করে। হ্যাঁ, হ্যাঁ, ছেলেকে মানে ওই যে বিয়ের রাতে বিড়াল মারার মতো ব্যাপারটা। হ্যাঁ, যে এগুলো হ্যাঁ, আগেই ১ম রাতেই সবকিছু করে ফেলতে হবে। ছেলেকে হাতে রাখতে হবে। হাসব্যান্ডকে এই ধরনের মাইন্ডসেটটা আসলে দাম্পত্য কলহগুলো একটা পর্যায়ে গিয়ে তৈরি করে। ট্রিগার করে। ট্রিগার করে। ট্রিগার করে এই এইসব। these are মানে আ কাইন্ড অফ নেগেটিভ থিং, ইউ নো? এগুলো যে আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে বেরি হবে মানে একদম। এক্কেবারে আমি চাইলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসলে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। হ্যাঁ, কিন্তু আপনার মাইন্ডসেটটাই যদি এরকম থাকে একেবারে টিপিক্যাল কালচার এর কথা যদি আপনি তাহলে চিন্তা হবে না। করেন তাহলে দেখবেন যে দাম্পত্য এবং কলহ হতে এগুলো যাবে। নিয়ে কিন্তু আলোচনারও ব্যাপার আছে, হুম, হ্যাঁ? ডেফিনিটলি। আমাদের ৪ জনের ফ্যামিলি কিংবা ৬ হুম, জনের হুম, হুম। ফ্যামিলির মধ্যে এই ব্যাপারগুলো পজিটিভ ডিসকাশন গুলো করা দরকার। এক্সাক্টলি, আমরা কিভাবে এক্সাক্টলি। চিন্তা করতে চিন্তা পারি, করছি। আমরা কিভাবে এগুলো আমাদের যে এই সংসার নামক যে গাড়িটা সেটাকে সবাইকে ঠেলে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এক্সাক্টলি, যেতে হবে। এক্সাক্টলি। আমরা যেখানে নিতে চাইবো সেখানেই হুম, সেটা হুম, যাবে। হুম। এজন্য সবার সম্মিলিত একটা প্রচেষ্টা থাকবে। ভাই আরেকটা ব্যাপার আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। এই যে হাসব্যান্ড ওয়াইফ এর যে সম্পর্কটা এই সম্পর্কটাকে আরো সুন্দর কমিউনিকেশন গুলো বাড়ানো, আরো সুন্দর করা। দুজনের মধ্যে কেমন টাইপের কর্মকাণ্ড কমিউনিকেশন করলে আসলে সম্পর্কটা আরো সুন্দর থাকবে, সতেজ থাকবে? আমরা যেমন একটা গাছকে পানি দেই, আসলে একটা সম্পর্কের সেই পানি নামক জিনিসটা কি? আম টাইম, কথা বলা, লিসেন করা। হুম, মোস্টলি লিসেনিং। আমরা একটু খেয়াল করলে দেখবেন যে আমরা কেউ শুনতে চাই না। সবাই শুধু বলতে চায়, অভিযোগ করতে চায়, হুম, হুম, নালিশ করতে চায়। সো ওই জায়গাটাতে আপনি যখন শোনাটা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে অনেক সমস্যা আসলে সলভ হয়ে গেছে এবং হুম, হুম। শোনার মানে এটা না যে মানে কি বলে যে আমাকে প্রতি কোনো একটা উত্তর দিতে হবে। রেসপন্সিবল হ্যাঁ, প্রতি উত্তর দিতে হবে, আমাকে খুব এটা নিয়ে মানে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, জাস্ট লিসেন করা এবং কিছু, কিছু জায়গায় আপনি তার ওই প্যারাফ্রেজ করা, এইটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনার এটা আমরা অনেক মানুষই আসলে প্রপারলি হুম, কমিউনিকেশন করতে পারি না। সো ওই জায়গাটুকুতে কমিউনিকেশন ইজ এ বিগ ফ্যাক্টর। আপনার ওয়াইফের সাথে আপনি একটু মন খুলে এটা হতে পারে আপনি ১ ঘন্টা, ০.৫ ঘন্টাও হতে পারে। ০.৫ ঘন্টা অনেক ক্ষেত্রে এনাফ। হুম, যে ইউজুয়ালি এখন যে জিনিসটা অতিমাত্রায় লক্ষ্য করা যায়, মোবাইল ফোন ইজ এ বিগ ফ্যাক্টর। আমি বাসায় ঢুকেই আমি হচ্ছে ব্যাগটা একপাশে রেখে দিয়ে আমি হচ্ছে বাসায় ঢুকেই ব্যাগটা একপাশে রেখে দিয়ে আমি মোবাইল নিয়ে বসে পড়ছি। হুম, হুম। সো আপনার এটা ওয়াইফ এটা কিন্তু কিন্তু সারাদিন এই জিনিসটা কিন্তু বারবার আমাদের সামনে আসে। এক্সাক্টলি। মেক্সিমাম রিলেশনের অধিকাংশ ক্ষেত্রে হ্যাঁ, এই জিনিসটা দেখা যাচ্ছে। আমার ওয়াইফ হয়তো সারাদিন বসে আছে যে আমার হাসব্যান্ড আসলে আমি তার কথা সাথে ০.৫ ঘন্টা একটু গল্প গল্প করব বা করব। কথা বলব। হুম, সো আমি বাসায় ঢুকে কি করছি আমার মোবাইলটা একটা জায়গায় মানে ব্যাগটা একটা জায়গায় ফেলে আমি মোবাইল নিয়ে মোবাইল শুরু করে দিলাম আমার নিজের মতো এবং ওয়াইফ কিছু বলতে আসলেই আমি তখন খুব রিঅ্যাক্ট করে বলছি, "মাত্র অফিস থেকে আসলাম। তোমার একটু এখনই রেস্ট নিব। সবকিছু বলা লাগবে?"
একটু rest। সো ওই জায়গাটুকুতে হাজবেন্ড কিন্তু চাইলে একটু চিন্তা করে দেখতে পারেন যে ঠিক আছে এই মানুষটা তো এই মানুষটা তো সারাদিন ওয়েট সারাদিন করে বসেছিল। মানে এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছে, সংসারটা চালাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, সো ওই জায়গাটুকুতে আমি চাইলে 10 মিনিটও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকখানি অনেক হেল্পফুল সময়। হয়, হ্যাঁ। হ্যাঁ, 10 মিনিটও অনেক সময় 10 মিনিট সময়টা কিন্তু এই টোটাল আপনি যে পরিবেশটাকে চেঞ্জ করে চেঞ্জ দিতে করে পারে। দিতে সো পারে। এই জায়গাটুকুতে একটু কথা শোনা এবং খুব প্ল্যান করে, হ্যাঁ, আ আপনার হতে পারে এটা বছরে একবার কিন্তু যে আপনি ঘুরতে চান, হুম, আপনার ওয়াইফকে তার ফিলিংসটা বোঝান যে আপনি যে তাকে কেয়ার করেন, ফিল করেন, এই জিনিসটুকু বোঝান হুম, যে হ্যাঁ, তুমি এটা অনেক সুন্দর করেছো। আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে আমরা ওয়াইফের প্রেইজ করতে চাই না। হ্যাঁ? আমাদের মধ্যে একটা মানে খুব বদ্ধমূল একটা ধারণা আছে যে ওয়াইফকে বেশি প্রশংসা দিলে মাথায় উঠে বসে। বাট সো রান প্রত্যেকটা কাজের তো একটা গতি বাড়ায়। অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন ডেফিনিটলি। এটা আপনি অনেক যখনই কোনো একটা কাজে অ্যাপ্রিশিয়েট করবেন দেখবেন ওই কাজটা ওই মানুষটা আরো বেটার বেটার করছে, করছে, আরো ভালো হ্যাঁ, করার আরো চেষ্টা ভালো করার করছে। চেষ্টা করছে। সো এই ক্ষেত্রে আপনি চাইলেই আপনার ওয়াইফকে এই জায়গাটুকু থেকে একটু বলতেই পারেন যে হ্যাঁ, তুমি মায়ের অনেক যত্ন নাও। বাট এট দ্য সেম টাইম আপনি আপনার মাকে গিয়ে বলছেন তুমি মানে তুমি বেস্ট মা। এটার সাথে একটু যোগ করি। আমরা ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশে অনেকগুলো কোম্পানিতেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কাজ করি, এত কিছু করি, কিন্তু আমি কোনো প্রশংসা পাই না। বস অ্যাপ্রিসিয়েশন আমাকে নেই। অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে না। হ্যাঁ। আমরা কিন্তু সবাই এই জিনিসটা ভোগ করি। কিন্তু এই একই কাজ কিন্তু ওয়াইফের বেলা করছি না। হুম, হুম, হুম। ওয়াইফ সারাদিন বাচ্চা-কাচ্চা মেইনটেইন করছে, সংসার মেইনটেইন করছে, আপনার বাবা-মাকে সে হেল্প করছে, রান্না-বান্না করছে। কিন্তু দিন শেষে সে তার অ্যাপ্রিসিয়েশন না পেলেও তারও কিন্তু একই রকমভাবে মন খারাপ হুম, হয়। হুম, হুম, হুম। তাই নয় কি? তো এই স্বাভাবিক। জায়গাটা কিন্তু একটু অ্যাপ্রিসিয়েশন যেটা বলছিলেন সো আপনি অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন করা যে হুম, ছোটখাটো জিনিস দিয়েও আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন। আরো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে কি আপনি শুরুর দিকে বলছিলেন যে ছোটখাটো মনোমালিন্য হলে আসলে কি করা যায় বা এই বিষয়টাকে আমরা কিভাবে ডিল করব। আ ইউজুয়ালি দেখা যায় যে আমাদের মেল ইগো বা আলফা ম্যান যেই হুম, আ চিন্তাধারাটা আছে যে আমি ওয়াইফের কাছে ছোট হইতে পারব না ছোট বা হতে পারে। ওয়াইফের এত পাত্তা দিতে হয় না। সো ওই জায়গাটুকুতে আপনি চাইলে আ দেখা যাচ্ছে আপনাদের মধ্যে ছোট্ট একটা মনোমালিন্য হয়েছে। আপনি বেশি কিছু না। আপনি ৳২০ র একটা গোলাপ কিনে নিয়ে যান। আপনি আপনার ওয়াইফকে দেন। সে এক্কেবারেই সবকিছু ভুলে গিয়ে আবার সেটা হ্যাপি হয়ে গোলাপ যাবে। না হয় সে একটা চকোলেট হইতে পারে, চকোলেটও হইতে পারে, একটা আইসক্রিম হইতে আইসক্রিম পারে, হইতে যেকোনো কিছু। ভাই আপনি ৳১০ র বাদাম কিনে বউ এবং স্বামী বা হাসব্যান্ড ওয়াইফ মিলে খাইলেও দেখবেন যে আপনারা কতটা অনেক প্রোডাক্টিভ একটা কিছু করে ফেলছেন। হ্যাঁ, এবং এই ছোটখাটো বিষয়গুলো আপনি যখন আপনার ওয়াইফের সাথে করবেন, তখন দেখবেন যে সম্পর্কগুলো অনেক সহজ হয়ে উঠেছে, সহজ হয়ে যাবে। প্রাণবন্ত হয়ে উঠছে। প্রাণবন্ত হয়ে এবং এট যাচ্ছে। দ্য সেম টাইম আপনার চাইল্ড থাকলে সেও এটা দেখবে এবং ইন ফিউচার সেও তার ওয়াইফের সাথে এই এই রোলগুলা প্লে কমিউনিকেশন করবে। গুলো করবে। আরেকটা ব্যাপার যেটা সবসময় আমরা দেখি, মানে কর্মক্ষেত্র থেকে এসে একটু ফ্রেশ হয়ে আমরা ফোন নিয়ে পড়ে যাই। হুম, তো আমাদের যেটা করা উচিত সেটা হলো যে ফোনটাকে আমরা একদমই রেখে দিতে পারি। ওয়াইফকে আমরা একদম নিজেদের মতো করে উইথআউট অ্যানি ইন্টারাপ্ট আমরা ০.৫ ঘন্টা, ১ ঘন্টা আমরা চমৎকারভাবে বসে গল্প করতে পারি। সারাদিনের গল্প করতে পারি, অফিসের বিভিন্ন ইস্যুস নিয়ে। অনেক সময় কিন্তু এটাও হয় যে আমরা যে কষ্টে আছি, একটা ছেলে মানুষ যে কষ্টে আসে, অফিসে যে তার ঝামেলা হ্যাঁ, চলছে এটা কিন্তু অনেকে ওয়াইফের অনেকে জানা যেটা দরকার। মনে করে, হ্যাঁ, যে হুম। আচ্ছা অফিসের বিষয় নিয়ে আমার বউ জেনে কি করবে? কিন্তু এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ এই কি যদি তার হাসব্যান্ড যে একটা ট্রাবল এ আছে, একটা হুম, হুম, প্রবলেমে হুম, আছে, এটা যদি সে শেয়ার করে শেয়ার করে, ওয়াইফের কাছে, তার ওয়াইফও কিন্তু এই ব্যাপারগুলো বুঝবে যে বুঝবে। তার কেন এরকম মন খারাপ যাচ্ছে, তার কেন এই আপনি ট্রিগার যখন গুলো একদিন হচ্ছে। এটা এক্সপ্রেস করবেন, ওয়াইফ ২য় দিন চিন্তা করবে, ও আচ্ছা আজকে তার মেজাজটা খিটখিটে, মনে হয় অফিসে কিছু হইছে। অবশ্যই তখন এই কিন্তু আপনাকে ওই তার মাথায় জায়গাটায় ওটা কোপ আসবে। করবে, হ্যাঁ, এইটা শেয়ার করার কিন্তু অনেক পজিটিভ অনেক পজিটিভ ভাইব একটা আছে। ইমপ্যাক্ট আছে। এইজন্য একান্তে সময় কাটানোটা খুব দরকার। ১ ঘন্টা ০.৫ ঘন্টা একই সাথে কাটা। ওয়াইফ সারাদিন বাসায় কি করলো, তার কোনো কেমন গেল দিনটা, সে একটা কি বিষয় করলো। হচ্ছে কি সোহান ভাই সেটা হচ্ছে আ আমরা হাসব্যান্ডরা চিন্তা করি যে আমাদের ওই ফিজিক্যাল ব্যাপারটাই মনে হয় সবকিছু। বা আমি ফিজিক্যালি একটু হচ্ছে ইন্টিমেট হচ্ছি এবং হুম, এটাই আসলে মনে হয় হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা এর একটা মধ্যে মানে একটা একান্তে সময় একান্তে কাটানো। সময় কিন্তু কাটানো। আসলে ইটস নট ব্যাপারটা লাইক দ্যাট যে হ্যাঁ, হ্যাঁ। এটাই আসলে একান্তে সময় কাটানো না। আপনার আমরা মেল হিসেবে আমরা বা ছেলে হিসেবে আমাদের এক ধরনের চাহিদা আছে। এট দ্য সেম টাইম মেয়েদেরও এক ধরনের চাহিদা কাজ করে যে ইমোশনাল একটা চাহিদা। ইমোশনাল ইন্টিমেসি বলেও একটা কথা আছে। হ্যাঁ, সো ওই জায়গাটুকুতে আপনি কিন্তু চাইলে আপনার ওয়াইফের সাথে যখন একটু একান্তে গল্প করছেন, এইটাই কিন্তু আপনার ওয়াইফ অনেক বেশি চায়। হ্যাঁ, হ্যাঁ? আবার এট দ্য সেম টাইম আ ওয়াইফও কিন্তু আপনার হাসব্যান্ডের জায়গাটুকু চিন্তা করতে পারেন যে সে আসলে কোন, কোন জিনিসগুলো পছন্দ করে। হ্যাঁ, ওই হ্যাঁ। জিনিসগুলোতে যখন আপনি একটু প্রায়োরিটি দিবেন, তখন হাসব্যান্ড ফিল করবে যে না ওয়াইফ ইস কেয়ারিং অ্যাবাউট মি। আমরা তো এখন পর্যন্ত আলোচনা করলাম প্রায় নতুন কাপলরা কিংবা হুম, হুম, হুম। সিঙ্গেল কাপল যেগুলো আছে। এখন যদি এরকম হয় যে দেখেন যখন একটা সংসারে
দুইজন মানুষ থেকে চারজন মানুষ হয়, কাজের পরিমাণ বেড়ে যায়, সবার রেসপন্সিবিলিটি বেড়ে যায়, একটা মেয়ের কাজের পরিমাণও কিন্তু বেড়ে যায়। দুইটা সন্তান সামলানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক বেশি এঙ্গেজ হইতে হয়। এই অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্কগুলো সুন্দর রাখার জন্য করণীয় ব্যাপারগুলো কি হবে, তাদের মধ্যে কি টাইপের সমস্যাগুলো হয় এবং এগুলো থেকে বের হয়ে আসার আম, উপায় কি? পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং এট দ্য সেম টাইম আমরা আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। আমি খুব ফ্রিকোয়েন্টলি মোবাইল ফোন ইউজ করছি, সবকিছুতে মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, এভরিথিং। তো ওই জায়গাটুকুতে আমাদের কালচারটাও কিন্তু অনেক বেশি আপডেট হয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আমার মা বাসায়, আমার বাবা বাসায় ঢুকলে একেবারে এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় আসছে হুম। এবং আমাকে পানি দিছে, হাত পা টিপে দিছে, আর আমি বাসায় ঢুকে এটা এক্সপেক্ট করছি, তাহলে হবে না। কারণ আপনার মা গৃহিণী ছিলেন, হ্যাঁ, কিন্তু আপনারা দুইজনেই হয়তো জব করছে। জব করছেন। জব So, আবার আরেকটা ব্যাপার, জব না করলেই ঢাকা শহরের মতো জায়গাগুলোতে কিন্তু হ্যাঁ, সে একা দুটা সাস্টেইন বাচ্চা হ্যান্ডেল করাটা, করছে, হ্যাঁ, একা দুটা একা বাচ্চা দুটো হ্যান্ডেল বাচ্চা করছে। হ্যান্ডেল করছে। গ্রামে হয়তো এই দুটা বাচ্চা একা না, আরো অনেক মানুষজন থাকে, এখানে ওখানে দেওয়া, ও একটু টেক কেয়ার করছে, হুম, কিন্তু হুম, হুম। এখানে কিন্তু একজন মানুষই দুইজন মানুষকে একজন, মেনটেন করছে, দুইটা মানুষ মেনটেন করছে বা সংসারটা সংসার একা একা ডিল করছে। ডিল করছে। একটা ছোট বাচ্চা সামলানো কিন্তু অনেক বেশি পেইনফুল, হ্যাঁ। সো Painful। এই জায়গাটুকুতে আপনি চাইলে আপনাদের জায়গাগুলোকে ভাগ করে নিতে পারেন। আমি খুব রিসেন্ট একটা ঘটনা এরকম শুনছিলাম যে হাজবেন্ড বাসায় ঢুকে তার বাসায় ওয়াইফকে সময় দেন কিভাবে, যে সারাদিন রান্না করতে পারে না, রাত্রেবেলা রান্না করে এবং ওই রান্নাটা 3 বেলা খায়। কিভাবে, কেন এটা হয়? তার পেছনে কারণ হচ্ছে তার ছোট বাচ্চা আছে এবং ওই ছোট বাচ্চাটাকে না ধরলে সে রান্না করতে দেয় না। রান্না করতে পারে না। সো আপনি বাসায় ঢুকে চিন্তা করছেন যে আমার অনেক টায়ার্ডনেস কাজ করছে, আমার সারাদিন এখন অনেক সারাদিন পরিশ্রম অনেক করে পরিশ্রম আসছে। করছি, আমি এখন একটু রিল্যাক্স দরকার। সো ঠিক আছে, আপনার রিল্যাক্স হয়তো প্রয়োজন আছে, আপনি একটু রিল্যাক্স করলেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনি চাইলে আপনার ওয়াইফকে এই কাজগুলো ভাগ করে নিয়ে হেল্প ভাগ করতে করে পারেন নিতে এবং ওই জায়গাগুলোতে তখন দেখবেন যে আপনাদের সম্পর্কটা কিন্তু আরো গভীর হয়েছে, মানে সুন্দর ওই হয়েছে। সংসার নামক যে হুম, হুম। অর্গানাইজেশন, সেটাতে দুজনেরই সম্মিলিত একটা কন্ট্রিবিউশন থাকছে। এক্স্যাক্টলি। মানে সন্তানের ক্ষেত্রেও তো সেম, হুম, সন্তানটাকে হুম, একটু হুম। ধরলে সেখানেও তো আপনার একটা সেখানেও অনেকে, অ্যাটাচমেন্ট দরকার। আমরা মনে করি যে আসলে আমি ছেলে মানুষ, আমি কেন বাচ্চা সামলাবো। হুম, ওই যে বললাম যে আপনার সময় কিন্তু অনেক এগিয়ে গেছে। আপনি যখন চিন্তা করছেন যে আ সবকিছুতে আপডেট ভার্শনটা খুঁজছেন, তখন আপনাকেও কিছুটা আপডেট হইতে হবে। আপডেট আপনাকে হইতে হবে। সংসারের ব্যাপারে কিছুটা আপডেট হইতে হবে। আরেকটা ব্যাপার কিন্তু কাজ করে। এই যে একজন মা তার ২ টা সন্তানকে লালন-পালন করতে গিয়ে তাদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হুম, আসে। হুম, হুম, হুম। অনেক ধরনের মানসিক পরিবর্তন আসে। যে কারণে হাসব্যান্ডের সাথে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায়। Exactly. একজন মা যার বাচ্চা ক্লাস 5, 6, 7 এ পড়ে, আরেকটা বাচ্চা ক্লাস 2 তে পড়ে। এই যে মা হিসাবে কিংবা ওয়াইফ হিসাবে তখন স্বামীর প্রতি অ্যাটেনশনটা কিভাবে ধরে রাখা যায়, কিংবা স্বামীকেও তো তার একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। অনেকেই কিন্তু এই দূরত্ব হয়ে যায়, স্বামীর সাথে একটা Exactly. দূরত্ব হয়ে যায়। এই জায়গাটা পৌঁছানোর জন্য ওয়াইফের কি করণীয়? খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় বলেছেন ভাইয়া। আম বাচ্চা হয়ে যাওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে, যে মায়ের চেহারায় হয়তো একটু পরিবর্তন আসছে বা তার শারীরিক পরিবর্তন আসছে। শারীরিক একটা পরিবর্তন আসছে। এই জায়গাটুকুতে আমরা এটাকে খুব নেগেটিভলি মানে পারসিভ করে ফেলি। হুম, হুম। সো ওই জায়গাটুকুতে আ এই পরিবর্তনটা একসেপ্ট করে নেওয়া যে আমার সন্তানের জন্যই কিন্তু তার এই পরিবর্তনটা পরিবর্তন হয়েছে। হয়েছে। হ্যাঁ? এবং ওই জায়গাটুকুতে মাইন্ডসেটটা যখন আমি এইভাবে চিন্তা করছি, তখন আমার বাকি বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। এবং আরো ইম্পোর্টেন্ট একটা বিষয় একটু বললে খেয়াল করবেন যে বাচ্চা হয়ে যাওয়ার পরে হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর মধ্যে শারীরিক সম্পর্কটা একেবারে অনেক ক্ষেত্রে কমে যায়, বন্ধ কমে হয়ে যায়। যায়। এবং এইটা অনেক বড় একটা ফ্যাক্টর। বাংলাদেশের মেয়েরা এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেয় না। গুরুত্ব কিন্তু দেয় এটা না। অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুরুত্ব। হাসব্যান্ডের সাথে যে দূরত্বটা তৈরি হয়, এই দূরত্বটা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যায়। হুম। এই যেগুলো কিন্তু হাসব্যান্ড অনেক সময় বোঝে না। আরো আ একটা জিনিস হয়, আপনি লক্ষ্য করবেন, ছোট বাবু একসাথে ঘুমাতে চায় না হুম, হাসব্যান্ড হুম, ওয়াইফ। হুম, হুম, হুম। আস্তে, আস্তে মানে একজন বাচ্চা বা কাঁদছে, আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে ঘুমাচ্ছে। হুম, হুম। এটাতে কিন্তু এই যে স্বামী-স্ত্রীর মধ্যে যে মানে হালকা পাতলা যে ফিজিক্যাল টাচ, এটা থেকেও কিন্তু দূরত্ব হয়ে দূরত্ব যাচ্ছে। তৈরি মানে হয়ে যাচ্ছে। একদমই এবং এটা বাইরে একটা চলে যাচ্ছে। পর্যায়ে গিয়ে অনেক বড় একটা কমিউনিকেশন গ্যাপ এবং দাম্পত্যের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি করে সৃষ্টি দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে হয়তো শারীরিক সম্পর্ক দরকার নাই বা ওয়াইফের করণীয় বলতে ওয়াইফের পারেন। করণীয় এই ক্ষেত্রে যেটা হতে পারে যে তার হাসব্যান্ডের জন্যে ইউজুয়ালি আমাদের কন্টিনেন্টে যে মেয়েদের একটা চিন্তাই এরকম যে আমরা বাইরে গেলে সাজুগুজু করি। হুম, হুম। বাইরে বের হওয়ার সময় আমি হচ্ছে একটু পরিপাটি হচ্ছি। হুম, হুম। সো আপনি চাইলে কিন্তু এটা বাসায়ও আপনার হাসব্যান্ডকে ইমপ্রেস করার জন্য আপনি একটু চাইলে একটু সুন্দর হয়ে করতে পারেন। রেডি হয়ে থাকলেন। হ্যাঁ, আমার একটু প্ল্যান করে করা। হুম, হ্যাঁ, হুম, লাইক হুম। ঠিক আছে, আ টুমরো ইজ উইকেন্ড। সো আজকে আমরা হচ্ছে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব। টাইম আমি একটু স্পেন্ড সুন্দর করা। করে সাজুগুজু করে হুম, হুম। হাসব্যান্ড আসলো। ক্লিনলিনেস কিন্তু একটা ডিফারেন্ট একটা ভাইব, ডিফারেন্ট একটা একটা ভাইব ফ্রেশনেস দেয়। দেয়। হ্যাঁ? হুম। সো ওই ক্ষেত্রে আপনার হাসব্যান্ড আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল এটা করবে। সম্ভব।
আমরা যে শুধুমাত্র কর্মক্ষেত্রে গেলেই আমরা খুবই পরিপাটি হয়ে পরিপাটি যাবো, হয়ে ব্যাপারটা যাব, এরকম না। একটু পারফিউম লাগাই হ্যাঁ, যাবো, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম না। হাজবেন্ড ওয়াইফে একসাথে সময় কাটালে একসাথে ঘুমানোর সময় আমরা এই এই হাইজিন গুলো মেনটেন হাইজিন গুলো করতে মেনটেন পারি। করতে হ্যাঁ, পারে, এই হ্যাঁ। সো এই ক্লিননেস ক্ষেত্রে গুলো কিন্তু মেনটেন এক করতে ধরনের পারি। অ্যাট্রাকশন তৈরি এগুলো হয়। অ্যাট্রাকশন তৈরি করে। সো তখন এই সম্পর্কটাও সুন্দরভাবে তৈরি হয়। আমি খুব রিসেন্ট একটা কেসের কথা আপনার সাথে শেয়ার করতে পারি যে আমার হাজবেন্ড একা আসছেন আমার সাথে সেশন নিতে। সো ওই জায়গাটুকুতে ওনার কথাবার্তা শুনে আমার যেটা মনে হয় লাস্ট 3 ইয়ার্সে দে ডিডন্ট হ্যাভ এনি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট। হুম, সো ইটস কোয়াইট অ্যালার্মিং এবং এখন তাদের সম্পর্কটা একেবারে ভাঙনের শেষ ভাঙনের পর্যায়ে পথে। চলে এসেছে। হ্যাঁ। সো আই জাস্ট আস্ক দ্যাট পারসন যে হোয়াট ইজ দ্য রিজন? মানে ৩ বছরে আপনি একদিনও সময় পেলেন না? সো উনি আসলে খুব ব্যাপারটা উনি চিন্তাই করেন যে এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। উনি ভাবেনও না যে এটা আসলে একটা প্রয়োজন। এটা এবং এই শারীরিক সম্পর্কটাও কিন্তু এই বাচ্চা হয়ে যাওয়ার পরে এটা অনেক বড় একটা জায়গা। যে এই জায়গাটুকু দূরত্বটা তৈরি মেইনটেইন করা, হতে না দেওয়া, মানে দূরত্বটা তৈরি তৈরি হতে না হতে দেওয়া। না দেওয়া। হ্যাঁ, হয়তো কিছু ডিফিকাল্টিজ থাকতে পারে সেটা জিজ্ঞেস করা, শেয়ার করা হুম। এবং ওই সময়গুলোতে যেহেতু মানে মায়েদের অনেক ধকল যায় এবং সো অনেক হরমোনাল পরিবর্তন হয়। পরিবর্তন হয়। সো ওই জায়গাগুলো মানে স্টাডি করা, জানা, বোঝার চেষ্টা করা এবং এবং আলাপ ওই করা। জায়গায় কিন্তু আলাপ ডেফিনিটলি হুম, আলাপ হুম, করলে আপনি যখন খোলামেলা কোনো একটা বিষয় নিয়ে আলাপ করছেন, আলোচনা অনেকগুলো সমাধান চলে আসে। হ্যাঁ, হুম। একজন থেরাপিস্টের কাছে যখন কোনো একজন ক্লায়েন্ট আসে মানে থেরাপিস্ট সাথে সবকিছু সব সলিউশন দিয়ে দেয় না। ওই আলোচনার মধ্যেই ওই মানুষটা কিছু জানতে পারে যে হ্যাঁ, মানসিক আসলে আমার পরিবর্তন এতগুলা উইন্ডো আছে। আছে। আলোচনা করতে গেলেই তখন উনি ওনার সলিউশন পথগুলো গুলো বের খুঁজে হয়। আমরা পথগুলো আসলে বের হয়ে আসে। মানে একটা কমিউনিকেশনের হুম, হুম, অনেকগুলো হুম। পথ থাকে, সে অনেকগুলো পথ পথগুলো বের থাকে হয়। সে পথ তাহলে আমরা বলতেই পারি যে আমাদের হাসব্যান্ড ওয়াইফের এই বেবি বাচ্চাগুলো থাকলে তখন আমাদের ওয়াইফ এবং হাসব্যান্ড কাজ দুজনকেই ভাগ এই করে নেওয়া, ব্যাপারগুলো নিয়ে চিন্তা কাজ করা ভাগ উচিত। করে নেওয়া, হুম, ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা ধরে রাখা এবং তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করা। বোঝা উচিত এবং অনেক বেশি আলোচনা করা। দুজনের মধ্যে ডেফিনিটলি এই সময়গুলো খোলামেলা আলোচনা করা। খোলামেলা আলোচনা করা। আরেকটা জিনিস আপনি একটু দেখবেন যে দুটো এলাকা থেকে দুজন মানুষ, দুটো পরিবারে বেড়ে ওঠা, দুজনের খাদ্যাভ্যাস আলাদা, দুজনের চিন্তাধারা আলাদা, ভিন্ন মানুষ দুজন একই সাথে একই ঘরে যখন থাকছে, হাসব্যান্ড ওয়াইফ, এই যে দুজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন। এই দুজন মানুষকে বুঝে তাদের অ্যাকশন গুলো কেমন হওয়া উচিত, এই ফ্রেমওয়ার্কটা কি, যে দুজনকে আরো বেশি বোঝার চেষ্টা করার কি কোনো রকম পদ্ধতি আছে কিনা, কিভাবে আমরা বুঝতে পারি? পদ্ধতি বলতে একসাথে যত সময় কাটাবেন একটা মানুষের সাথে আপনি ওই মানুষের সম্পর্কে তত বেশি জানতে পারবেন। তো যখন একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তো খুব স্বাভাবিকভাবেই আমি আমার হাসব্যান্ডকে খুব অল্প সময়ের জন্য জানি বা আমি আমার ওয়াইফকে খুব অল্প সময়ের জন্য জানি। সো ওই জায়গাটুকুতে শুরুতে সব বিষয়গুলো নিয়ে নালিশ না করে আমি একটু বোঝার চেষ্টা করি যে ও আসলে এমনটা কেন করছে? কি কারণে করছে? তার আপব্রিঙ্গিংটা আসলে কেমন ছিল? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা ডিফারেন্ট জায়গা থেকে বড় হয়। তার বড়। ফ্যামিলির একটা কালচার থাকে। হুম। কেউ দেখা যায় যে এই জিনিসটা অনেক বেশি প্রমিনেন্ট দেখা যায় হাসব্যান্ড জয়েন্ট ফ্যামিলি থেকে আসছে আর ওয়াইফ হচ্ছে যে সিঙ্গুলার family ফ্যামিলি থেকে, থেকে হ্যাঁ। আসছে বা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আসছে। তখন ওই জায়গাটুকুতে গিয়ে ওয়াইফ একটু হিমশিম খেয়ে যায় পুরো একটা জয়েন্ট ফ্যামিলি সামলাতে গিয়ে। সো ওই জায়গাটুকুতে হাসব্যান্ডের একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করতে পারেন যে তার পাস্ট এর কথাটুকু চিন্তা করতে পারেন যে সে আসলে কোন ফ্যামিলি থেকে বিলং সে করে বা আসলেই কিভাবে বুঝে কিনা, আসলে এই বুঝে ব্যাপারগুলো, কিনা, আসলে এই বিহেভিয়ার গুলো বুঝে কিনা। বুঝে কিনা। সো প্রথম কাজটা হচ্ছে যে লিসেন করা, শোনা এবং ২ নাম্বারটা হচ্ছে অবজার্ভ করা যে সে আসলে কিভাবে কোন জিনিসটা কেমন করে করছে। যত বেশি যত বেশি অবজার্ভ করবো আমি তত বেশি ওই বুঝতে মানুষের সম্পর্কে বেটার বুঝতে পারবো যে বুঝতে আসলে ওই মানুষটা কোন জিনিসটা কিভাবে করতে চাচ্ছে। তার মানে হাজব্যান্ড ওয়াইফের সবচেয়ে বেশি সময় একসাথে কাটালে আমরা বুঝতে পারবো যে তার বিহেভিয়ার গুলো behavior কেমন, pattern কোনটাতে গুলো সে কেমন। ট্রিগার হচ্ছে, কোনটাতে সে Exactly. কিভাবে চিন্তা করছে। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক করা, তার ইমোশনটাকে আস্ক করা, তার সে কেমন ফিল করছে সেটা আস্ক করা যে আমি এটা করলে তুমি আসলে কেমন ফিল করবে। হ্যাঁ, বা ওয়াইফ চাইলে হাসব্যান্ডকে জিজ্ঞেস করে তোমার বাসায় আমি তো এইভাবে এটা করেছিলাম, তো তোমার ফ্যামিলিতে আসলে এটা তুমি কিভাবে করেছো? এই যে একজনকে মানে প্রশ্ন করে জানার যে প্রশ্ন করে জায়গাটা, বোঝার বোঝার ব্যাপারটা, এইটা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় তার পার্সোনালিটি প্যাটার্নটা আসলে কিরকম, ওয়াইফের পার্সোনালিটি প্যাটার্নটা কিরকম, এইটুকু বুঝে তখন আমরা যখন মানে ওইভাবে রিয়েক্ট করব সম্পর্কগুলো অনেক সহজ হয় এবং এট দ্য সেম টাইম হ্যাঁ, আপনি যেমনটা বললেন যে একটা কথা খুব মনে হলো যে আমি কিন্তু বড় একটা ফ্যামিলিতে বিলং করেছি, যেগুলো কম্বাইন্ড ফ্যামিলিতে বিলং করেছি। আমার ছোটবেলাটা যেমন হয়েছে যে আমরা ছেলেরা, বাবা দাদা আমরা সবাই একসাথে খেয়েছি এবং পরবর্তীতে আমার মা দাদি সবাই একসাথে খেয়েছে। বাট কোনো ফ্যামিলিতে কিন্তু এরকম হয় না, সবাই একসাথে খায়। তো হুট করেই কিন্তু একটা মেয়ে দেখছে যে অনেকেই কিন্তু হাজবেন্ডের সাথে খেয়ে অভ্যাস, আমার বাবা মা একসাথে খায়,
ওই যে পরিবেশটা মেনটেন করতে পারি না, তখনও কিন্তু অনেক সময় বোঝার ব্যাপার আছে যে আসলে সে কি চায়, আমার ওয়াইফ কি একসাথে বসে খেতে চায় কিনা, কিংবা কিভাবে খাওয়া উচিত, এই ব্যাপারগুলো কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। এগুলো কিন্তু ফ্যামিলির সাথে ডেফিনেটলি রিলেটেড। এবং এট দ্য সেম টাইম সোহান ভাই একটু খেয়াল করবেন যে আমরা খুব ইজিলি চেঞ্জ হইতে চাই না। হুম, হ্যাঁ, এইটা খুব বড় একটা সমস্যা যে আপনি কর্পোরেট সেক্টরগুলোতে যদি একটু চিন্তা করেন, একটা মানুষ সিচুয়েশন বুঝে যত বেশি নিজেকে ওই পরিবর্তন সিচুয়েশন করে। পরিবর্তন করতে পারে, খাপ খাওয়ায় নিতে পারে, ওই মানুষটা তত বেশি সাকসেস হুম, অ্যাচিভ করে ওই জায়গাটুকুতে। আর কিছু আছে আমরা যারা হচ্ছে অনেক বেশি রিজিড থাকি, নিজের হুম, প্রতি রিজার্ভ থাকি, চেঞ্জ হতে চাই না, ওই ক্ষেত্রে দেখা যায় আমি অনেক বেশি প্রবলেম ফেস করি। হুম, তো শ্বশুরবাড়ির বিষয়টা কিন্তু একটা যুদুর ভয় থাকেই যে হ্যাঁ, শ্বশুরবাড়ি মানে মনে হয় অনেক কিছু, অনেক আচ্ছা। প্রবলেমস। সো ওই জায়গাটুকুতে একটা প্রি মাইন্ডসেট নিয়ে যাওয়া যে হ্যাঁ, অনেক ডিফারেন্ট কিছু থাকতে পারে। সো আমার হয়তো কিছু কিছু জায়গা সিচুয়েশনের কারণে ওই মুহূর্তে আমার কিছু জিনিস পরিবর্তন পরিবর্তন করে করতে হবে। করা। আমরা যত বেশি অনেক বেশি সাকসেস হব, যত বেশি আমার পালক বাড়বে। আমার নিজের এক্স্যাক্টলি। পরিবর্তনের পজিটিভ পরিবর্তন যত হ্যাঁ, বেশি হবে, আমি কর্পোরেট লাইফ থেকে শুরু করে জব লাইফে যেমন উপরে উঠি, সংসার জীবনেও আমরা সংসার এরকম অনেক ভালো করব। ভালো একটা জায়গায় রোল হ্যাঁ, প্লে ব্যাপারটা করব। এইরকমই। এক্স্যাক্টলি, এই যে কাপলদের সম্পর্ক, মানে একটা হাসব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু তার বাচ্চার উপরে তার একটা প্রভাব পড়ে। এক্স্যাক্টলি অনেক বড় একটা সো ইমপ্যাক্ট ফেলে। এই ব্যাপারগুলো নিয়ে আসলে কাপলরা কিভাবে আপনি চিন্তা করতে পারে? একটু আগে যেটা বলছিলাম যে আ আমি আসলে কেমন, এটা অনেক ক্ষেত্রে ডিফাইন করে দেয় আমার আপব্রিঙ্গিংটা আসলে কেমন হয়েছিল। হুম, আমি আমার বাবা-মার দ্বারা কিভাবে লালিত-পালিত লালিত হয়েছি। হয়েছে। তো ঠিক সিমিলারলি আপনাদের বাচ্চাটাও কিন্তু আপনাদের ২ জনের প্যারেন্টিং থেকেই শিখবে। হুম, হুম, সো আপনি আসলে আপনার ওয়াইফের সাথে কেমন বিহেভ করছেন, আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট দিচ্ছেন কিনা, আপনি আপনার ওয়াইফকে প্রপার টাইম দিচ্ছেন কিনা, এট দ্য সেম টাইম এখন একটা জিনিস খেয়াল করবেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট এর যে থিংকিং বা থট প্রসেসটা, হুম, ওই জায়গাটা থেকে মনে হয় যে হাসব্যান্ড ইজ মাই কম্পিটিটর। হুম, 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 হ্যাঁ? সো আমাকে একদম সবকিছু একা, একা করতে পারতে হবে। সবকিছুই মানে চাকরি করতে হবে বা বিভিন্ন ধরনের চিন্তা অনেক সময় চলে আসে। সো ওই জায়গাটুকুতে হাসব্যান্ডকে কম্পিটিটর না ভেবে ফ্রেন্ড ভাবা এবং ওই জায়গাটুকু থেকে তার প্রতি রেসপেক্ট যদি থাকে, বোথ এন্ড এ যদি রেসপেক্ট থাকে, আমার বাচ্চাটাও কিন্তু ওই জায়গাটুকু দেখবে যে হুম। হ্যাঁ, আমার বাবা আমার মাকে প্রেইজ করছে বা আমার মা আমার বাবাকে প্রেইজ করছে। সো সে শিখবে যে হ্যাঁ, আসলে প্রেইজ করা উচিত বা একটা মেয়ে মানুষকে আমি আসলে কিভাবে ট্রিট করব, হুম, মানে হুম। কিভাবে রেসপেক্ট করব। রেসপেক্ট করে এটাও কিন্তু শিখবে। সন্তান কিন্তু ডেফিনিটলি শিখবে যে আমার সন্তান মায়ের সাথে শিখবে। কিভাবে ট্রিট করছে। সে কিন্তু এভাবে আস্তে, আস্তে গড়ে উঠবে এবং তার ওয়াইফের তার সাথে, ওয়াইফের সাথে তার সে মেয়ে ওইভাবেই বন্ধুর সাথে মেয়ে ওইভাবে কিন্তু বন্ধুর ট্রিট ওইভাবে করবে। তো ট্রিট করবে। এগুলো কিন্তু ছোটবেলা থেকেই গড়ে উঠবে। তাই আমাদের সমাজটাকে আরো সুন্দর, আরো প্রোগ্রেসিভ করতে গেলে হুম, আমাদের বাবা-মার প্যারেন্টিং এর এই জায়গাগুলো থেকে দরকার। যেটা আমাদের কাপলের ক্ষেত্রেও এই সম্পর্কগুলো খুব বড় এক্সাক্টলি। ভূমিকা পালন করে। আরেকটা ব্যাপার যেটা খুবই দরকার, মানে আমার ওয়াইফকে আমাকে যেমন বোঝা দরকার, হাসব্যান্ডও কিন্তু ওইভাবে বোঝা দরকার। অনেক সময় মেয়েদের পিরিয়ড চলাকালীন কিন্তু তাদের মুড সুইং করে। হুম, হুম, হুম। হাসব্যান্ড জানেই না যে যে তার আসলে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে বোঝা যে ওয়াইফ কি চাচ্ছে, হাসব্যান্ড কি চাচ্ছে, হুম। এই ব্যাপারগুলো আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারি? একটা কাপল কিভাবে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে? আ ইউজুয়ালি আমরা যেটা করি যে খুব মানে কোন একটা সিচুয়েশন আসলে আমরা খুব রিঅ্যাক্ট করে বসি। হ্যাঁ? যে এবং ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বা ইমোশনাল ইন্টেলিজেন্স এর কথাটা আপনি যেটা বললেন যে আ একটা মানুষের কোন ইমোশনটা হলে আসলে সে কিভাবে বিহেভ করে, হুম, এই জায়গাটুকু বুঝে আপনি যখন রিঅ্যাক্ট করবেন তখন বেস্ট আউটকামটা পাবেন। হুম, হুম? আপনি এই জায়গাগুলো বুঝতে পারেন ফেসিয়াল এক্সপ্রেশন দেখে। একটা মানুষ রেগে থাকলে কেমন ফেসিয়াল এক্সপ্রেশন দেয়, একটা মানুষের কথার টোন, হ্যাঁ? আপনি ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট না করে আসলে বোঝার চেষ্টা করেন যে ওই মানুষটা আসলে কোন ইমোশনটা ফিল করছে। হুম, হুম, অনেক সময় কমিউনিকেশন স্কিল যখন আমরা আ বাড়ানোর কথা বলি, তো মানুষ মনে করে যে আসলে কথা বললেই বোধহয় খুব পজিটিভ কথা বললেই বোধহয় কি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনি খুব পজিটিভ বলতেছেন কিন্তু আপনার ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে যে না আপনি খুব অবজ্ঞা করে বলছেন। হুম, হ্যাঁ? হুম, সো আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এও কিন্তু ওই জিনিসটা নিয়ে আসা। এই জায়গাটুকুতে হচ্ছে যে আ একটা ব্যাপার কাজ করে। যে ওয়াইফ আসলে প্রপার মেসেজটা পাচ্ছে না। আপনি হুম, মুখে হুম, একটা বলছেন, আপনার চেহারায় আরেকটা। আরেক সো এই কনফ্লিক্ট টা যখন হয়, তখন দেখবেন যে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। এবং ওই জায়গাটুকুতে একজন ব্যক্তি আসলে কোন ইমোশনটা কোন সিচুয়েশন এ ফিল করা উচিত বা এক্সপ্রেস করা উচিত, সিচুয়েশন বুঝে ইমোশনাল এক্সপ্রেশনটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সো হাসব্যান্ড অফিস থেকে আসছে, আমি এই মুহূর্তে আসলে কোন কথাগুলো বলবো, আদৌ হাসব্যান্ডের অফিসে কি ঘটছে সেটা না জেনেই আমি দেখা যাচ্ছে নালিশ করতে বসে গেলাম। হুম, সো এই জায়গাটুকুতেই আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স এর গ্যাপটা হয়। আমি আমার ইমোশন এক্সপ্রেস করছি, বাট হোয়াট ইস দ্য সিচুয়েশন? মানে কোন সময়ে কোন কোন কথা বলতে কত হবে, কোন জিনিস চিন্তা করতে এক্সাক্টলি হবে, কোন ইমোশনটা আমি কোন সময় এক্সপ্রেস করব? এক্সপ্রেস করতে হবে। আদৌ সিচুয়েশনটা বা এনভায়রনমেন্টটা এই এক্সপ্রেশন এর জন্য হুম, সুইটেবল কিনা? সেটা। সেটা চিন্তা করে
এক্সপ্রেস করাটাই হচ্ছে আপনার ইমোশনাল ইমোশন। ইন্টেলিজেন্সের কাজ। সো হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে যে দুইজনের সিচুয়েশন বুঝে ইমোশন এক্সপ্রেস করা বা কোনো একটা বিষয় বলা। আরেকটা ব্যাপার, এই যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর ক্ষেত্রে আপনাদের সাইকোলজিস্ট একটা ভাষা আছে লাভ ল্যাঙ্গুয়েজ বোঝা। এই লাভ ল্যাঙ্গুয়েজ গুলো কি এবং একটা কাপল তাদের লাভ ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে বুঝবে এবং এটা কিভাবে কাজ করে? ওকে, সো এক একজনের অ্যাটাচমেন্ট স্টাইল কিন্তু এক এক রকম, হ্যাঁ। সো কেউ দেখা যায় যে অনেক সিকিউর অ্যাটাচমেন্ট থেকে আসছে, কেউ অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট থেকে আসছে, কেউ হচ্ছে যে ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অ্যাটাচমেন্ট থেকে আসছে। সো ওই জায়গাগুলোতে এক একজনের ওয়ে অফ এক্সপ্রেশন এক এক রকম। কেউ হয়তো মানে হাজবেন্ডকে সবসময় মানে নিজের কাছে রাখতে পছন্দ করে, আটকায় রাখতে পছন্দ করে। হাজবেন্ড এটাতে বিরক্ত হয়, হয়তো আসলেই ওই মানুষটা লাভ এক্সপ্রেস করতে চাচ্ছে, কিন্তু হাজবেন্ড বুঝছে ডিফারেন্ট ভাবে যে হ্যাঁ আমার ওয়াইফ আমাকে আটকায় রাখছে, সারাদিন সারাদিন আটকায় রাখে, আটকায় রাখে হ্যাঁ। আমাকে। সো ওই জায়গাটুকুতে আপনি খুব অ্যাসার্টিভ ওয়েতে তার জায়গাটুকু ভ্যালিডেট করতে পারেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ বুঝতে পারছি তুমি আমাকে এই মুহূর্তে কাছে চাচ্ছ, তুমি আমাকে অনেক ভালোবাসো, বাট আই হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ থিংস, বা আমার ওই ফ্রেন্ড সার্কেলটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটুকুতে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু একজন আরেকজনকে ছাড় দিতে পারে। একটা মাইন্ডসেট খুব কাজ করে যে এই যে কি বলে যে সোশ্যালাইজিং এর জায়গাটুকুতে ভায়োলেট করে ফেলা, যে সব সম্পর্কগুলাকে আলাদা করে ফেলা। যেমন আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড কারোর সাথে হচ্ছে তোমার কথা বলার দরকার নেই, আইসোলেট করে ফেলা সোশ্যালি, যে না তুমি তোমার সব ফ্রেন্ড কাট অফ করে ফেলা। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন সম্পর্কে ভাঙনটা আসে, রিলেশনশিপের পরে দেখা গেল যে আমার আসলে কোনো ফ্রেন্ডই নাই শেয়ার করার মতো। হ্যাঁ, সো এই জায়গাটুকুতেও একটু ব্যালেন্স করা ব্যালেন্স করা। ব্যালেন্স করা। আরো তো অনেক লাভ ল্যাঙ্গুয়েজ আছে আসলে, হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ড। যেটা বলছিলাম যে ওই যে প্রেজিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, আপনি আপনার ওয়াইফকে একটু কাছে টেনে নিয়ে আপনি প্রেজ করতে পারেন যে হ্যাঁ তুমি অনেক ভালো করেছো, তোমার রান্না অনেক সুন্দর, তুমি খুব সুন্দর করেছো। ইউজুয়ালি আমরা মনে করি এগুলো আসলে বলার দরকার নাই, হ্যাঁ, চেহারা দেখে বুঝে ফেলবে সব। আসলে ব্যাপারটা এরকম না। এই ল্যাঙ্গুয়েজ গুলা একটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার ওয়াইফকে এটা বলছেন, এর মানে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড ফিল করে যে আপনি ইউ আর কেয়ারিং অ্যাবাউট দ্যাট পারসন। মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো একজন আরেকজনকে ভালো লাগার ল্যাঙ্গুয়েজ গুলো বিভিন্ন রকম হতে পারে। আপনার ওয়াইফকে আপনি একটু রান্নার কাজে সহযোগিতা করলেন, এটাও তার প্রতি লাভ Definitely. এক্সপ্রেস এর একটা ব্যাপার ল্যাঙ্গুয়েজ থাকে। মানে আমাকে মুখ দিয়ে সবকিছু বলতে হবে, না, ব্যাপারটা যে এরকম কোনো না। ধরনের language চাইলে আপনি ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারেন যে হ্যাঁ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, বা তুমি অনেক সুন্দর করে সাজছো, বা দেখা যাচ্ছে আমি একটু ওয়াইফকে একটু রান্নায় হেল্প করলাম, আমি জাস্ট একটা মানে গ্লাস আগায় দিলাম বা একটা পাতিলা, আমি রান্না করতে জানি না, বাট কিচেনে গিয়ে আপনার ওয়াইফকে কিচেনে একটু গিয়ে দাঁড়ায় থাকা। এরকমও হইতে পারে যে আমি কিচেনে, ও তো অনেক গরম, মানে রান্নার রুমটা বেসিক্যালি অনেক গরম হয়। সো ওইখানে গিয়ে যদি গল্পও করি, তার কাছেও সেটা কিন্তু ডেফিনেটলি মনে হচ্ছে যে না আমরা ভাগাভাগি করছি কিংবা আমরা একসাথে করছি। এটাও একটা এবং ওই মুহূর্তে ওই মানুষটা একা ফিল করবে না যে না একা ঠিক feel আছে করবে না। আমার আপনি একটু খেয়াল করবেন যখন যখন কোন একটা কাজ আমি করছি ওই সময় কেউ যদি একটু এসে কথা বলে, গল্প করে, বা মানে ওই পার্সনটার প্রেজেন্সটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে সে আসলে কিভাবে আমাকে এই জায়গায় তার প্রেজেন্টটা দেখাচ্ছে, এটা একটা অনেক বড় ব্যাপার। এটাও একটা ল্যাঙ্গুয়েজ হইতে পারে। আপনি তার পাশে গিয়ে একটু দাঁড়ায় থাকলেন, জিজ্ঞেস করলেন কি রান্না করতেছো, কোনটা কি করছো, এই যে জানতে চাওয়া, আপনি যে আসলে তার প্রতি আগ্রহী, এটা তখন ওই মানুষটা ফিল করবে। কাপলদের মধ্যে অনেক সমস্যা হয় এবং অনেক সময় কাপলরা কিন্তু কাউন্সিলিং এর জন্য সাইকোলজিস্টের কাছে আসে। আপনি যদি একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করতেন যে একটা খারাপ সম্পর্ক নিয়ে হাজবেন্ড ওয়াইফ আসার পরে একটা থেরাপিউটিক প্রসেসের মধ্যে তারা এই জিনিসটা থেকে বের হয়ে আসলো, সম্পর্কটা আরো সুন্দর হয়ে উঠলো, এরকম একটা রিয়েল লাইফ কেস স্টাডি করার সুযোগ ডেফিনিটলি আছে আই কিনা? হ্যাভ লট অফ কেসেস, বাট আমি একটা শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এরকম যে একজন হাজবেন্ড প্রথমে আমার কাছে আসেন, প্রথমে কিন্তু কাপল কাউন্সিলিং আসেননি। তো প্রথমে আমার কাছে প্রথমে এসে ইন্ডিভিজুয়াল হ্যাঁ কাউন্সিলিং এর জন্য ইন্ডিভিজুয়াল আসছে, কাউন্সিলিং এর একা জন্য একা তার ওনার সমস্যাগুলো। অনেক অসুবিধা হচ্ছে, মানে প্যারা খাচ্ছে, তার বাচ্চা হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে আলাদা করে রেখে একা একা হাজবেন্ডের সাথে কথা বলে তাকে ওইখান থেকে বের করে দিচ্ছে। তো ওয়াইফকে একটা রুমের মধ্যে আলাদা করে রেখে দিয়ে হাসব্যান্ডের সাথে মানে তার শ্বশুর-শাশুড়ি কথা বলছে। কথা বলে বলছে যে, "আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিতে চায়। তুমি চলে যাও এখান থেকে।" চলে হ্যাঁ? সো তাদের একটা বাচ্চা আছে। ২ বছর ৩ বছরের একটা বাচ্চা আছে এবং ওই মানুষটা আসলে চাচ্ছে না সম্পর্কটা নষ্ট করে দিতে। সো উনি আমার কাছে এসে যখন এই বিষয়গুলো শেয়ার করছিলেন, তখন আমি জাস্ট ফার্স্ট একটা কোয়েশ্চেন করছিলাম যে, "আপনার ওয়াইফ কি চায়?" তো বলে, "ওয়াইফ কি চায় এটা তো জানি না। কিন্তু ওয়াইফের বাবা-মা আমাকে বলছে যে আসলে ওয়াইফ চাই মানে কি বলে ডিভোর্স সম্পর্ক চাই। ডিভোর্স চায়। সম্পর্কটা রাখতে চাচ্ছে না।" তো আমি উনাকে জাস্ট একটা পরামর্শই দিলাম যে, "আপনি আপনার ওয়াইফকে গিয়ে আগে জিজ্ঞেস করেন যে উনি কি কারণে
আসলে সম্পর্কটা চাচ্ছে না বা আদৌ উনি সম্পর্কটা রাখতে চায় নাকি রাখতে চায় না। আচ্ছা। সো এরপরে উনি গিয়ে যখন মানে ওয়াইফের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তখন গিয়ে উনি বুঝতে পারছে যে ওয়াইফের আসলে অনেক এক্সপেকটেশনস ছিল যেগুলো আসলে উনি জানতেই না। জানতেই না। ওয়াইফের সাথে হয়তো ওই বিয়ের পরে উনি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে ওয়াইফের মানে কোন জিনিসটা পছন্দ করে, কি করতে পছন্দ করে, কোন বিষয়গুলা, কোন ল্যাকিংস কোন গুলো আছে? ল্যাকিংস গুলো আছে এই জিনিসগুলো উনি জানেই না। এবং ওই সময় গিয়ে উনি যখন সম্পর্কটাকে রিভিল করার চেষ্টা করলেন, নতুন করে কথা বলা শুরু করলেন, তখন গিয়ে উনি রিয়ালাইজ করলেন যে আচ্ছা ওয়াইফের এতগুলা অভিযোগ আমার প্রতি আছে এবং একটা পর্যায়ে গিয়ে আমি ওনাকে অফার করলাম যে আপনারা তাহলে ২ জন একসাথে আসেন এবং আমরা এটা নিয়ে ফার্দার কাজ করি। উনি থেরাপি সেশনে আসলেন। ওয়াইফ তার অনেক শেয়ারিংস গুলা এক্সপ্রেস করল এবং একটা পর্যায়ে গিয়ে যখন মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসা গেল, তাদের কাউন্সেলিং করে এরপরে আস্তে, আস্তে তখন তাদের সম্পর্কটা বেশ একটা পজিটিভ জায়গায় ইয়েগুলো। মানে সাইকোলজিস্টরা যেটা করে যে ইস্যুস গুলো ফাইন্ড আউট আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করে এবং আপনি তারাই যেন বিষয় হচ্ছে নিজেরা যে একটা মানে রোগ হইছে। আপনি আইডেন্টিফাই না করলে তো সলিউশন আসতে পারবেন না। হুম, একটা গাছের কি হইছে, হ্যাঁ? পাতা দেখে আপনি আইডেন্টিফাই করে তখন তারপরে ওই রিলেটেড ওষুধ যখন আপনি দিবেন তখন কাজ করবে। কাজ সো করবে। ডেফিনিটলি যে আমার ওয়াইফ সম্পর্কে আমি জানিই না, জিজ্ঞেসই করি নাই ৩ বছরে। লাস্ট ৩ বছর আমি জিজ্ঞেসই করি নাই যে আসলে কি পছন্দ করে। হুম, হুম। সো এবং এটা যে জিজ্ঞেসও করতে হয় জিজ্ঞাসা এটাও করতে কিন্তু সাইকোলজিস্ট থেকে এ ১ম শিখলো যে আসলে এই এক্সাক্টলি গল্পগুলো করতে হয়। করতে হয়। এইভাবে জিজ্ঞাসাগুলো এভাবে করতে হয়। জিজ্ঞেস করতে হয়। তারপরে সাইকোলজিস্টরা এই ব্যাপারে কিন্তু সহযোগিতা করতে পারে। ডেফিনিটলি। সহযোগিতা করতে পারে। আরো কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা এইরকম টাইপের যে আ আপনার কাছে এই কেসেস গুলো আসছে এবং পরবর্তীতে আপনি আসলে তাদেরকে এই জায়গাগুলোতে সহযোগিতা করেছেন। এরকম আরো কয়েকটা কেস শেয়ার করার ডেফিনিটলি সুযোগ আছে। আরো অনেকগুলা কেস আছে। তবে আমি ছোট্ট একটা কেস আপনার সাথে মানে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি রিসেন্ট একটা বিষয় খেয়াল করলাম একটা কাপল কাউন্সেলিং করাতে গিয়ে যে হাসব্যান্ডের বেশ ড্রাস্টিক একটা চেঞ্জ আসছে। যে আমরা ইউজুয়ালি মনে করি যে মেয়েদের কোনো জিনিস ধরলে মনে হয় আমার জাত চলে যাবে, হ্যাঁ? হুম, সো আমি ওই জায়গাটুকুতে যখন কাউন্সেলিং এর প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়ার পরে দেখলাম যে হাসব্যান্ড ওয়াইফের ব্যাগটা ক্যারি করে নিয়ে আসছে। হুম। এটা আপনি বাংলাদেশের সাবকন্টিনেন্টে চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, এটা একজন হাসব্যান্ড তার ওয়াইফের ব্যাগ ক্যারি করতেছে। সো এইটা দিয়ে আসলে আমি আমার মানে একটা মেয়ে মানুষের ব্যাগ ক্যারি করলাম এটার মানে হচ্ছে যে আমি পুরুষ হিসেবে অনেক ছোট হয়ে গেলাম ব্যাপারটা এরকম না। হুম, এটাতে আমি আমার ওয়াইফকে একটা রেসপেক্ট এর জায়গা দিলাম। হুম, হ্যাঁ? যে তাকে আমি হেল্প করলাম। হেল্প করলাম বা তাকে হুম, ওই জিনিসটা ফিল করানো যে হ্যাঁ, ডেফিনিটলি I do care about you. তুমি হুম, অসময়ে যাচ্ছ আমি তোমার ব্যাগটা কিছুক্ষণের জন্য কিন্তু ক্যারি করতেই পারি। হুম, 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 হ্যাঁ? ইভেন আপনি যদি খুব রিলিজিয়াসলিও চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলও কিন্তু হচ্ছে তাদের ওয়াইফকে রান্নার কাজে হেল্প করছেন। হেল্প করছে। হ্যাঁ? সো ওই ১ম দিকে আসার পরে হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর মধ্যে অনেক দূরত্ব। লাস্ট ৩ ইয়ার্স এ তাদের মধ্যে কোন ধরনের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নাই। হুম, কেন নাই? আম আ ওয়াইফের বাচ্চা হওয়ার পরে ওয়াইফের কিছু চেঞ্জেস আসছে এবং তারা আলাদা হয়ে থাকা শুরু হুম, করছে হুম, এবং একটা পর্যায়ে গিয়ে একটা লং ডিসট্যান্স তৈরি হয়ে গেছে। এট দ্য সেম টাইম ওয়াইফের হচ্ছে যে একটা জায়গায় চাকরি হয়ে গেছে। হাসব্যান্ড একটা জায়গায় চাকরি করে, ওয়াইফ একটা জায়গায় চাকরি করে। এখানে এবং এই ঘটনাটা ঘটেছে একেবারেই হচ্ছে যে মানে বাচ্চা হওয়ার পরে। আচ্ছা। সো তখন আরো দূরত্ব আরো বেড়ে দূরত্ব গেছে। তৈরি হয়ে বেড়ে গেছে। গিয়েছে। সো আমি ওনাদের সাথে এই বিষয়টা নিয়ে যখন কাজ করলাম, সো ওনাদেরকে যে পরামর্শ দিলাম, আপনারা এট লিস্ট লাস্ট 3 ইয়ার্স you didn't have any kind of physical relationship. It's a big thing. হুম, হ্যাঁ? আপনার লাইফে যত স্ট্রেস আছে, আপনি যখন একটা ফিজিক্যাল রিলেশনশিপ এর মধ্যে যাবেন, অ্যাটাচমেন্ট এর মধ্যে যাবেন, তখন দেখবেন যে অনেক স্ট্রেস রিডিউস হয়ে গেছে। হরমোনাল একটা হরমোনাল একটা পরিবর্তন চেঞ্জেস আসে। মাথার মধ্যে হুম, মানে ডোপামিন যখন রিলিজ হয়, তখন হুম, দেখবেন যে আপনি খুব লাইট ফিল করছেন। রাইট। সো আমি ওনাদেরকে যেটা বললাম যে আপনারা একান্তে, একেবারেই একান্তে এই সম্পর্কটা হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সম্পর্কের কিন্তু খুবই পার্সোনাল একটা রিলেশনশিপ। হুম, হুম, হ্যাঁ? আপনি আপনার মতো করে আপনার এই সম্পর্কটাকে নার্চার করবেন। হুম, আপনার বাবা-মায়ের সম্পর্ক আর আপনার শ্বশুর-শাশুড়ির সম্পর্ক আপনাদের হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সম্পর্কের মধ্যে যেন ইনভলভ না হয়ে যায়। হুম, এটা একেবারে একান্ত আপনার সম্পর্ক, আপনাকে এটা মেইনটেইন করতে হবে। বাবা-মায়ের সম্পর্ক বাবা-মায়ের জায়গায়, শ্বশুর-শাশুড়ির সম্পর্ক শ্বশুর-শাশুড়ির জায়গায়। কিন্তু আপনাদের সম্পর্কটা আপনি যতক্ষণ মেইনটেইন করবেন, ততক্ষণই এটা ভালো থাকবে। ভালো থাকবে। থার্ড পার্টিকে ইনভলভ করলেই তখন অসুবিধা তৈরি হবে। অসুবিধা এই জায়গাটুকুতে যখন এই বিষয়গুলো ওনাদের সামনে এক্সপ্রেস করা হলো বা এই জিনিসগুলো আইডেন্টিফাই করা হলো এবং ওনাদেরকে যখন আমি বললাম যে, "আপনারা নিজেদের মতো করে একটু সময় কাটায় আসেন।" উনারা কক্সবাজারে গিয়ে আলাদা করে একেবারে খুব মানে তাদের বিয়ের পর হানিমুনই হয় নাই। আচ্ছা। সো উনারা যখন এই কাজটা করলো যে তখন ওয়াইফ খুব মানে খুব অ্যাটাচমেন্ট ফিল করলো এবং এরপরে আস্তে, আস্তে তাদের মধ্যে থেকে আর কিছু করাই লাগে নাই। নিজেরাই তখন তাদের প্রবলেমস গুলো আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই নিজে করে আইডেন্টিফাই আইডেন্টিফাই করে করতে শুরু নিজেরাই কাজ করলো। করত। অ্যাটাচমেন্ট বাড়লো।
কাছে আসা শুরু হলো। আ সবকিছু তখন তখন সবকিছু নতুন করে পজিটিভ। আবার নতুন পজিটিভ করে হওয়া শুরু করল। আবার সম্পর্কটা এবং রিবিল্ড হলো। এখানে কিছু ইন্ডিকেশন তখন মানে প্রেসক্রাইব করে দেওয়া হয়েছিল যে হ্যাঁ, তাদের হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফের লাইফে কিন্তু আরো ফার্দার অনেক প্রবলেমস আসতে পারে। বাট হুম, এটা ২ জন একসাথে বসে থেকে হুম, আলোচনা করে কিভাবে সমাধান করা যায়, এটা হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ককে অনেক বেশি হেল্প করে। এবং একটা কথা বলছিলাম সোহান ভাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে 1, 2, 3, 4, 5 এর মতো পড়াশোনা করে কোনো একটা জায়গায় আমরা ঢুকছি না। হুম, হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা নতুন একটা মানুষের সাথে সম্পর্কটা, এটার পূর্ব অভিজ্ঞতা কিন্তু আমার নাই। হুম, হ্যাঁ? হুম, সো হুম, ১ম সময় ২ জন ২ জনকে আসলে একটু সময় দেওয়া উচিত বুঝে ওঠার জন্য। ওই হুম, মানুষটা কেমন, আমার হাসব্যান্ডই বা কেমন, আমার ওয়াইফই বা কেমন। এই জায়গাটুকু ১ম এ একটু বোঝা উচিত। নিজেদেরকে একটু স্পেস দেওয়া উচিত। শুরুতে সবকিছু চেঞ্জ করতে যাওয়া উচিত না। হুম, হ্যাঁ, আমি তো আমার মাকে এটা করতে দেখছি, বা আমি তো আমার ফ্যামিলিতে আমার বাবাকে দেখছি এটা করে। তো হুম, তুমি হুম, কেন এটা করো না? বা আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছি, "তুমি কেন এটা পারো না?" পারো না। সো ওই জায়গাটুকুতে একজন আরেকজনকে একটু স্পেস দেওয়া, বোঝার স্পেস চেষ্টা করা। হুম, হুম। মানে সব মিলাই একটু সময় হুম, দেওয়া, একটু স্পেস দেওয়া, আরো একান্তে সময় কাটানো, বেশি, বেশি গল্প হুম, করা, হুম, হুম। একসাথে সময় কাটানোটা এটা একটা অনেক এক্সাক্টলি। বড় হেল্প করে আ কাপল এর একটা সাথে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি সোহান ভাই, সেটা হচ্ছে যে আ আমরা খুব স্বাভাবিকভাবে আমরা কেউই জানি না যে আমরা আসলে কতদিন বাঁচবো। আমি আজকে বেঁচে থাকবো নাকি আমি কালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা, এটা কিন্তু আমরা কেউই জানি না। তারপরেও একটা মানে খুব কমন একটা জায়গার কথা যদি আমি চিন্তা করি যে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি আমার সংসারটা আমার ওয়াইফের সাথেই করব, বা একটা হুম, হুম। পর্যায়ে গিয়ে আমি আমার সংসারটা কিন্তু আমার হাসব্যান্ডের এবং সাথেই করব। সবচেয়ে সো আমার কাছের শ্বশুর-শাশুড়ির সাথে কি হচ্ছে, এটাতে আমার ওয়াইফের সাথে বা আমার হাসব্যান্ডের সাথে সম্পর্কটা যেন আমি নষ্ট না করে একটা ফেলি। জিনিস কি কালকেই আমি জাস্ট একটু গল্প হুম, করলাম হুম, যে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সাথে থাকে তার ওয়াইফ। হুম, এক্সাক্টলি। এবং হাসব্যান্ড। আপনি হুম, দেখবেন যে সন্তান বড় হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করে আস্তে, আস্তে বড় হচ্ছে, বিয়ে হয়ে তার আলাদা হয়ে যাচ্ছে। হুম, কিন্তু হাসব্যান্ড ওয়াইফ কিন্তু একই সাথে থাকছে। দিনের পর দিন একই সাথে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু হুম, তার হুম, হুম, হাসব্যান্ড তার ওয়াইফের সাথে, ওয়াইফ তার হাসব্যান্ডের সাথে থাকছে। এক্সাক্টলি। তাই না? তো এই সম্পর্কগুলো কিন্তু নার্চার করা, এই সম্পর্কগুলো আমার ওয়াইফ কি চিন্তা করলো, আমার হাসব্যান্ড কি চিন্তা করলো এগুলো ম্যাটার করে। এগুলো নিয়ে ডেফিনিটলি। গল্প করা, এগুলো নিয়ে চিন্তা করাটা আসলে আমাদের উচিত। দিন শেষে সাথে কেউই থাকে না। হাসব্যান্ড ওয়াইফই কিন্তু একে অপরের সাথে একে থাকে। অপরের সাথে থাকে। এটা কিন্তু খুবই সো ইম্পোর্টেন্ট। ওই জায়গাটুকুতে আপনি হয়তো আপনার মানে মাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আপনার ওয়াইফের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? সো ডেফিনিটলি আপনি আপনার মায়ের জায়গায় আপনার যে রোলগুলো আছে সেটা প্লে করবেন। এট দ্য সেম টাইম আপনার ওয়াইফের জন্যও যে আপনার রেসপনসিবিলিটি আছে, যে আপনার মায়ের কথা শুনেই আপনি আপনার ওয়াইফকে রুল করার চেষ্টা করা বা চেঞ্জ করার চেষ্টা করা, এটা না করে আপনি মায়ের কথাটা শোনেন, তার ইমোশনটা ভ্যালিডেট করেন, ব্যাস হুম, শেষ। হ্যাঁ, হ্যাঁ। এবং এই আপনার বাউন্ডারি গুলো সেট আপ করা, সেট এই করা যে চিন্তাধারাটা আমি সেট আপ আসলে করা কোন খুবই মানুষের ইম্পোর্টেন্ট। সাথে কেমন বিহেভ বিহেভ করব, হ্যাঁ? করব। আমার মা কিছু একটা বললেই যে আমি সাথে, সাথে রিঅ্যাক্ট করে বসবো, ব্যাপারটা এরকম না। বা আমার ওয়াইফ একটা কিছু বললেই আমি আমার সাথে, সাথে রিঅ্যাক্ট করে বসবে, ব্যাপারটা এরকম না। মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সম্পর্কগুলোকে নিয়ে একটু চিন্তা আলাদা, করার আলাদা ব্যাপার করে আছে। প্রায়োরিটাইজ করে আলাদা, আলাদা করে প্রত্যেকটা সম্পর্কে আ রিঅ্যাক্ট করা। রিঅ্যাক্ট করা উচিত। আমরা যেকোনো রকমের প্রবলেম হলে, যেকোনো রকমের রিলেশনশিপ ইস্যু হলে, বাবার সাথে মায়ের সমস্যা, হুম, হুম, আমার সাথে মায়ের সমস্যা, যেকোনো সমস্যা হলে আমরা কারো সাথে শেয়ার করতে চাই প্রবলেম থেকে উঠে হুম, আসার হুম, জন্য। হুম। সেক্ষেত্রে হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে যখন সমস্যাগুলো চরমে পৌঁছায় আসলে কার সাথে শেয়ার করা উচিত? দ্যাটস আ ভেরি বিগ কোয়েশ্চেন। হ্যাঁ? হুম, আমরা ইউজুয়ালি কাউন্সিলররা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে আপনার যখন কোন একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কিছু একটা ফেস করছেন, আপনি কারো একজনের সাথে শেয়ার করেন। খুব কাছের কোনো একজন মানুষের সাথে শেয়ার করেন বা ট্রাস্ট ওয়ার্দি একজনের সাথে শেয়ার করেন। সো এই জায়গাটুকুতে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মেয়েরা বেশি তাদের মায়ের সাথে কমফোর্টেবল। হ্যাঁ? হুম, সো হুম, এই জায়গাটাতে গিয়েই মেয়েরা অনেক ক্ষেত্রে মানে ভুল করে ফেলে এবং তার মাকে তাদের সংসারে টেনে নিয়ে আসে। হুম, হ্যাঁ? হুম, হুম, সো ওই জায়গাটুকুতে আসলে কার সাথে শেয়ার করবে? সো মানে যদি ব্যাপারটা এরকম হয় যে আমি খুব নন জাজমেন্টাল কোনো একজন ফ্রেন্ড আমার আছে, খুব সেফ একজন পারসন, যে কিনা আমার আ এই ইস্যুস গুলা মানে গোপন রাখবে, আমি তার সাথে শেয়ার করব। হুম, আদারওয়াইজ হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর ইস্যুস গুলো কিন্তু খুব সেনসিটিভ খুব এবং সেনসিটিভ। এইখানে বা এই ক্ষেত্রে কোনো একটা ছোট্ট একটা কোনো কথার থেকে ট্রিগার্ড হয়ে অনেক বড় একটা অনেক ঘটনা ঘটে অনেক যায়। অনেক অনেক বাজে একটা বাজে একটা সিচুয়েশন সিচুয়েশন। তৈরি হয়ে যায়। আবার আরেকটা ব্যাপার, আমাদের পরিবারগুলো কিন্তু অনেক জাজমেন্টাল এবং এক্সাক্টলি, অনেক বায়াসড। মেয়েদের পরিবার মেয়ের পক্ষ নিয়ে খুব বেশি পরিমাণে বায়াসড হবে ছেলেদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেকোনো হাসব্যান্ড ওয়াইফের যেকোনো ইস্যুস গুলো শেয়ারের ক্ষেত্রে হাসব্যান্ডের খুবই উচিত সতর্ক থাকতে হবে। অ্যাকচুয়ালি আমরা অনেক ক্ষেত্রে এরকমটা দেখা যায় যে কোনো ছেলে মানে তার মায়ের প্রতি বেশি ডিপেন্ডেন্ট। হ্যাঁ? হুম, ছোটবেলা থেকে হয়তো ডিপেন্ডেন্ট। কিন্তু যখন সে বিয়ে করছে তার এটা চিন্তা করা উচিত যে আমি আসলে আমার হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সম্পর্কের কথাগুলো আমি কিন্তু আমার মায়ের কাছে বা বাবার কাছে গিয়ে একেবারে সরাসরি সবকিছু বলতে পারি বলতে না। পারব হুম? না। অ্যাট দ্য সেম টাইম শ্বশুরবাড়ির সব বিষয়
মেয়ের মাকে বললে খুব স্বাভাবিকভাবে আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম, আপনার ছেলেকে কেউ বকা দিলে আপনি বা আপনার মেয়েকে কেউ বকা দিলে আপনি কিন্তু খুব বেশি পার্সোনালি এটা ফিল করবেন এবং হুম, মনে হুম। করবেন যে হ্যাঁ, আমাকে সে খুব বকা বাজে দিয়ে কাজ ফেলছে। করছে। খুব আমি কিন্তু ওই রাগের জায়গা থেকে আমি বিষয়গুলোকে এনালাইজ করা শুরু করব। হ্যাঁ? সো আপনি যখন আপনার মায়ের সাথে কোনো একটা ঘটনা শেয়ার করছেন, আমার মা কিন্তু ওই সিচুয়েশন এ ছিলই না। হুম, আপনার মুখ থেকে একটা ঘটনা একটা পার্সপেক্টিভ এর কথা শুনছে। শুনছে এবং একটা সে জায়গা সেটাই থেকে কিন্তু মাথায় সে নিয়ে নিছে। সেটাকেই মানে মাথায় করে তার একটা অ্যাকশন, ইমোশনাল অ্যাকশন। এক্সপ্রেশন বা একটা হুম, হুম। অ্যাকশন শেয়ার করছে। শিওর। হ্যাঁ? সো ওই জায়গাটুকুতে মানে সব বিষয় আমি হুট করে আমার মায়ের সাথে না শেয়ার করে একজন ট্রাস্টওয়ার্দি কোনো একজন ব্যক্তির সাথে শেয়ার শেয়ার করা যে করবা। কিনা নন জাজমেন্টাল এবং আমার কথাগুলো জি, সেফ রাখবে। শিওর, শেয়ার করবে। এবং আমাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও হুম, খুব বুঝে শুনে লজিক্যাল কোনো একটা ব্যাপার সাজেস্ট পরামর্শ করবে। দিবে। সো এক্ষেত্রে যদি সম্পর্কের জায়গাগুলো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে আর মানে কোন একজন থার্ড পার্টির হেল্প এই মুহূর্তে খুবই প্রয়োজন। হুম, আমার ডেইলি লিভিং এক্টিভিটিস বা আমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বা আমার হাসব্যান্ডের সম্পর্ক খুবই তিক্ত একটা জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু আমি এই সম্পর্কটা থেকে মানে স একেবারে সম্পর্কটাকে শেষ করতেও চাচ্ছি না। তখন আপনি চাইলে কিন্তু একজন প্রফেশনাল এর হেল্প নিতে পারেন যে অবশ্যই। কিনা আপনাকে খুব নন জাজমেন্টাল জায়গা থেকে জায়গা ২ থেকে জনের পার্সপেক্টিভ যে মানে এনালাইজ করে আপনাদেরকে হেল্প করবে। হেল্প করবে। সেক্ষেত্রে অনেক সময় আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে গেলে আমাদের হুম, হুম। বিভিন্ন রকমের ইস্যুস আমরা ফেস করি। তারা এই কথাটা আরেকজনকে বলে দেখেন, ফেলে, আপনি আরেকজনকে যখন বলে একটা ফেলে। মানুষের সাথে শেয়ার করছেন, আপনি শুধু কিন্তু আপনার পার্সপেক্টিভটাই শেয়ার শেয়ার করছেন। করছেন। এবং ওই মানুষটা আপনার পার্সপেক্টিভটা হিসাব করেই আপনাকে একটা চিন্তা পরামর্শ করছে। দিবে। সেটা কিন্তু একেবারে বুমেরাংও হয়ে যেতে পারে। হ্যাঁ? বোমেরাং। পুরো সিচুয়েশন এনালাইজ না করে যখন কোনো একটা পরামর্শ দেওয়া হয়, অনেক তখন ক্ষেত্রে এটা হিতে বিপরীত হয়ে হিতে যায়। বিপরীত সো হয়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে একজন প্রফেশনাল এর হেল্প নেওয়াটাই সবচেয়ে মানে মানে গুড ডিসিশন হবে। একজন সাইকোলজিস্ট যেটা করে সে একজন নন জাজমেন্টাল মানে একজন যে পারসন এবং আনবায়াসড সে কোনো পক্ষ নিচ্ছে পক্ষ না। নিচ্ছে না। সেইভাবে সহযোগিতা করে। তো আমরা এক্সাক্টলি। আসলে কখন আসলে সাইকোলজিস্টের সহযোগিতা নেওয়া উচিত বলে মনে খুব করেন বেসিক একটা কাপলদের? কথা মানে আমরা ইউজুয়ালি বলে থাকি যে আপনার যখন ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস হ্যাম্পার হচ্ছে, যে রিজনটা নিয়ে সেই রিজনটা নিয়ে আপনি তখন কাজ করবেন একজন প্রফেশনালের সাথে। আপনি যদি ফিল করেন যে আপনার হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সম্পর্কটাই আসলে আ মানে আপনাদের ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসটাকে হ্যাম্পার করছে, তখন কিন্তু চাইলে আপনাদের ২ জনের সম্পর্ক নিয়ে কাজ করতে হবে এবং বাহ! আপনাদের কাজ করতে হবে। সংসারটাকে ঠিক করতে হবে। মানে তার তখন মানে আপনার যে প্রবলেম গুলো হচ্ছে হুম, সেই হুম। প্রবলেম গুলো বের হয়ে আমার আসার জন্য দৈনন্দিন জীবনে যখন আমি ব্যাহত হচ্ছে, আমার এই হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সম্পর্কের কারণে, হুম, হুম, তখন এটা নিয়ে কাজ করা উচিত। তখন একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে এসে তাদের ইস্যুস গুলো শেয়ার করা এবং ইস্যুস গুলো থেকে উঠে এবং আসার জন্য ইটস তারা নট অ্যাকচুয়ালি যে হ্যাঁ, মানে আমার আ মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেলেই মনে হয় আমার কি বলে যে আ সাইকোথেরাপিস্ট এর কাছে যাবো বা সাইকোলজিস্ট এর কাছে যাবো, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে বিয়ের আগে প্রিপারেশন নেওয়ার জন্যও আপনি সাইকোলজিস্ট এর কাছে আসতে পারেন, ডিসকাস করতে পারেন হুম, আপনাদের ব্যাপারটা। বা বিয়ে হয়ে যাওয়ার পরে আপনারা যেহেতু খুবই নতুন মানুষ, আপনাদের আ মানে এর আগের কোনো এক্সপেরিয়েন্স নাই হুম, 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 একটা সম্পর্কে থাকার। সো ওই জায়গাটুকুতেও নতুন একটা সম্পর্কে চাইলেও কিন্তু আপনারা একজন প্রফেশনাল এর হেল্প নিয়ে আপনাদের লাইফের মানে প্ল্যানিংস গুলা কেমন হবে, হুম, হুম, আপনারা একজন আরেকজনকে কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন। করবেন মানে এটা সংসার মেন্টরশিপ, মেন্টরশিপ, মেন্টরশিপ হ্যাঁ? বলা সো যেতে ওই পারে। জায়গাটাতেও চাইলে আপনি একজন সাইকোলজিস্টের কাছে এসে আপনাদের নিতে পারেন। বিষয়গুলা নিয়ে হেল্প নিতে পারেন। হ্যাঁ, আবার যখন ডিভোর্স হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন এ এসেও কিন্তু আপনি হেল্প নিতে হেল্প পারেন। নিতে সো পারবেন। অনেক এরকম কেস দেখা গেছে ডিভোর্স হয়ে যাবে। হুম, হ্যাঁ? সাইকোথেরাপিস্ট এর কাছে এসে খুব সিলি একটা জায়গা নিয়ে তখন মানে আইডেন্টিফাই করা হলো। আচ্ছা, এইজন্যই এত সমস্যা হচ্ছিল আমাদের মধ্যে। হুম, হুম। তারা আসলে নিজেরা আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই পারছিল করতে না। পারে নাই। হ্যাঁ? সো যখনই আপনি একজন প্রফেশনাল কারো কাছে শেয়ার করবেন, তখন দেখবেন ওই মানুষ যখন নন জাজমেন্টালি কোনো পক্ষ না নিয়ে শুনবে, অটোমেটিক সলিউশন এবং দুজনেরই কিন্তু ওই এই ব্যাপারটা একসেপ্ট করা সাইকোলজিস্টের কথাগুলো একসেপ্ট করার, তার আইডেন্টিফিকেশনকে একসেপ্ট এক্সাক্টলি, করার কিন্তু একটা না প্রবণতা থেকে ইউজুয়ালি যায়। হয় যখন আমি একজন আরেকজনের সাথে ঝগড়া করছি, কেউ কারো কথা কিন্তু মানতে চায় না। মানতে কিন্তু চায় না। যখন থার্ড পার্টি আমাকে কোনো একটা এবং কথা থার্ড পার্টি বলে, যদি নন নন জাজমেন্টাল এবং জাজমেন্টাল আনবায়াসড হয় তাহলে তো সেটা একসেপ্ট করার একটা একসেপ্ট করাটা খুব ইজি হয়ে যায়। ইজি সো হয়। এই সিচুয়েশন মানে গুলোতে অনেক চাইলে কিন্তু হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে অনেক খারাপ সিচুয়েশন চলছে কিংবা কোনো জিনিস নিয়ে প্রবলেম হচ্ছে সলভ করা যাচ্ছে না। চাইলেই সাইকোলজিস্ট এর আসা যেতে পারে এবং একটু সুন্দরভাবে মানে গল্পসল্প করে আমি এই যদি ব্যাপারগুলোকে খুব নিয়ে যেতে মানে পারে। পয়েন্ট আকারে বলি, বিয়ের প্রিপারেশন এর ক্ষেত্রেও আপনি সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন। নতুন সম্পর্ক শুরু করছেন, ২ জন মিলে তখনও এসে কাপল সেশন নিতে পারেন। আবার চাইলে আপনি মানে সম্পর্ক খারাপ দিকে যাচ্ছে, খারাপ হয়ে গেছে, ডিভোর্স সেই মুহূর্তে আপনি কাউন্সেলিং নিতে নিতে পারেন পারেন। এবং কাউন্সেলিং খুব চমৎকার কাজ করে। এক্সাক্ট চমৎকার কাজ করে এবং আমাদের এক্সপেরিয়েন্স সেটা বলে। কারণ আমরা তো প্রত্যেকটা সেশন শেষে তো আমরা ক্লায়েন্টের ফিডব্যাক কাছে ফিডব্যাক ফিডব্যাক নেই যে নিচ্ছি সেশনটা কেমন ছিল, কেমন ছিল ভালো এবং লেগেছে আমরা কিনা। পরিবর্তনগুলোও কিন্তু খুব মানে হ্যাঁ, এই পরিবর্তন একটা ক্ষেত্রে আমরা খুব পরিবর্তনটা এবং বুঝতে আমাদের পারি। মাইন্ড সেবাতে কিন্তু এই ফিডব্যাক গুলো
অনেক, অনেক, অনেক অনেক আসে, পজিটিভ, অনেক অনেক পজিটিভ। পজিটিভ এবং প্রায় 98% খুবই পজিটিভ থাকে। এক্সাক্টলি। যাদের এক্সপেকটেশন ভার্সেস এই ব্যাপারগুলো কিছু, বুঝতে কিছু পারে। কেস আপনি মানে চাইলেও আসলে অনেক ক্ষেত্রে সলভ করা পসিবল হয় না। সলভ যেমন করা পসিবল ক্যা না। মানে ফিজিওলজিক্যাল কিছু ডিসঅর্ডার আছে। ক্যান্সার হইলে আসলে এটা সলভ করা পসিবল হয় হুম, না। হুম। সো ডেফিনিটলি আমরা আ বেস্ট আউটকামটা এই পর্যন্ত দেখে রাইট। আসছি অনেক সময় হয় কি মাইন্ডসেপে। অনেকেই আরকি চিন্তা করে যে আমি হুম, একটা সেশনে যাবো, হ্যাঁ, আমি প্রবলেম সলভ সলভ চাই। করে তাদের ক্ষেত্রে হয়তো অনেক ব্যাপারটা সময় আমাদের এরকমটা সাকসেস হয়ে রেটটা যায়। তখন সাকসেস একটু রেট কমে আসে, হ্যাম্পার হ্যাঁ। হয়, কমে আসে। তো বাট যেহেতু এটা তো একটা চলমান প্রসেস। সাইকোলজিক্যাল ব্যাপারগুলো একদিনে হয় না। একটা লং একদিনও টার্ম হয় না। প্রসেস। সো এই ক্ষেত্রে দেখা যায় যে একটু লং টার্ম এর সেশন নিতে হয়। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করেছি। যদিও বা আমরা এই সম্পূর্ণ ইয়েটা শেষ করতে পারি না। কাপল কাউন্সেলিং আরো অনেক দিক আছে। অনেক কিছু নিয়ে ভাবনার ব্যাপার আছে। অনেক ব্যাপার নিয়ে কথা বলার আছে। আমরা হয়তো পরবর্তীতে আরো কোনো নতুন এপিসোডে আপনার সাথে বসবো এবং কথা বলবো আরো বিস্তারিত। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাকে অনেক, অনেক বেশি ধন্যবাদ। শোন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই পডকাস্টটা করে একজন আরেকজনের সাথে গল্প করে বেশ আনন্দের একটা সময় কাটালাম। যদিও টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল এবং জটিল একটা টপিক ছিল। বাট এট দ্য এন্ড আলোচনাটা অনেক বেশি আশা করি ফলপ্রসূ ছিল। অডিয়েন্সের জন্য যদি আপনি কিছু বলতেন ছোট্ট করে। থ্যাংক ইউ শান ভাই। আম নিজেকে ভালোবাসুন। আপনাদের সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য একটু চিন্তা করুন এবং একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে সম্পর্কের সমস্যাগুলো সমাধান করুন।